সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সৃষ্টিকর্তার অশেষ রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কাউসার ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু দেখি আমার সাউন্ড কোয়ালিটি একটু ঠিক আছে কিনা, একটু জানাও। আর আমরা একটু লাইভটাকে আগে একটু শেয়ার করে দেই। আজকে আমরা আইসিটি এর যে টপিকটা পড়তে যাবো, এটা অলরেডি আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিছিলাম। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এইটা একদম দফা রফা করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা বাকিদের আসার জন্য একটু ওয়েট করে নিই। তারপর আগে বলো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকে আমি একদম চুল টুল কেটে চলে আসছি, আমার কালকে ভাইবা আছে, ফাইনাল এক্সাম, ইয়ার ফাইনাল চলতেছে। এরপর আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। সো আল্লাহ ভরসা। আয়ান, সালামু আলাইকুম ভাইয়া, সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করি, জাস্ট টাইম নেই, জাস্ট কত মিনিট, এখানে 2 মিনিট টাইম নেই সবাই আসা পর্যন্ত। সবাই আসা পর্যন্ত আর তোমরা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দাও। জাস্ট 2টা মিনিট আমি টাইম নিব, বেশি না। এরপর হচ্ছে তোমরা একটু শেয়ার করে দিয়ে এখানে কমেন্টের মধ্যে লিখো যে ডান। আর ভাইয়ার সাথে কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে, প্রগতি রিচি, সালাম আলাইকুম, সালাম দিতেছ। ওয়ালাইকুম সালাম। নাহিদ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে কি সেও পাখি আচ্ছা, সালাম আলাইকুম বলতেছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন দাও এবং শেয়ার করে, শেয়ার লিখে ডান কমেন্ট করো, একটু ডান লিখতে দেখি তো। আজকে আমরা এটা রেকর্ড ব্রেক করতে চাই, সেটা হচ্ছে সবুজ ভাইয়ের ক্লাসের মধ্যে দেখা যায় যে অলমোস্ট 81টার মতো শেয়ার হয়ে যায়, কিন্তু আমার ক্লাসের মধ্যে অর্ধেকও হয় না। তো আজকে তোমরা এই রেকর্ডটা ব্রেক করবা। সালাম আলাইকুম বলতেছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। আমার তো আই গেস তোমরা চেনো, আমি তোমাদের কাউসার ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি তোমাদের এই বাংলাদেশ, সবাই চেনো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর সবাই কেমন আছো ভাইয়া একটু বলো। হ্যাঁ, এই যে প্রগতি রিচি বলছে ডান ভাইয়া, সবাই একটু ডান কমেন্ট করো তো, শেয়ার করে মেনশন দাও। সালাম দিতেছো, সালামের উত্তর আমি দিতেছি, কোনো সমস্যা নাই। So, একটু বলো ভাইয়াকে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড স্পষ্ট, আমার সাউন্ড কি স্পষ্ট? তারু ডান লিখছে, আকিব সালাম দিতেছো সবাই। আমরা জাস্ট 2টা মিনিট টাইম নেই সবাই আসার জন্য, এরপর আমরা ক্লাসটাকে চলে যাবো ইনশাল্লাহ। সো সবার কি অবস্থা বলো, কেমন আছো, দিনকাল কেমন যাইতেছে? ডান ডান, হ্যাঁ ওই সবুজ ভাই বলতেছিল না ডান 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 ডান, এরকম। তো আজকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। এর মধ্যে অনেকগুলো প্রবলেম আমি রাখছি ক্লাসের মধ্যে, যেমন এখানে এই যে এইটা, অনেকগুলো প্রবলেম আছে। তো আমি জাস্ট শিখে আজকে তোমাকে আমি বেসিকটা ধরাই দিব যে কিভাবে আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট গুলা লিখতে হয়। এরপর আসলে আমরা, হ্যাঁ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একটু সবাই মেনশন দাও, মাত্র 42 জন লাইভের মধ্যে। লাইভে কতজন ভাই দেখেন তো? 44 জন লাইভে, এত কম কেন ভাইয়া? ভালো আছেননি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ওকে, দেখো ভাইয়া, অ্যালগরিদম ফ্লোচার্ট জিনিসটা আসলে অলরেডি তোমরা জানো, আমি বিগত ক্লাসের মধ্যে দেখাইছিলাম। অ্যালগরিদম জিনিসটা হচ্ছে একটা জিনিস, কোন একটা প্রবলেম যদি তুমি সমাধান করতে চাও, ধরো তুমি একটা যে কোনো প্রবলেম তুমি সমাধান করতে চাইতেছো, লাইক ধরো তুমি একটা বাইক কিনবা, ধরো এটা একটা তোমার কাছে মানে সমস্যা ধরতেই পারো। এখন এটার জন্য তোমাকে ধাপে ধাপে টাকা জমাইতে হবে, তাই না? একবারে কি টাকা জমাইতে পারবা? পারবা না তো। তো একটা জিনিস, একটা কাজ, সমস্যার সমাধানের জন্য আমরা ধাপে ধাপে কতগুলো নির্দেশনা দিই। কি করি? ধাপে ধাপে কয়েকটা নির্দেশনা দিই। এই জিনিসটা কি আমরা বলতেছি ধাপে ধাপে। তাহলে এই জিনিসটা ধাপে ধাপে হচ্ছে সমস্যা বিশ্লেষণ করাটা কি বলা হয়? অ্যালগরিদম। আর এই সেম জিনিসটাই যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, ধরো হচ্ছে কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে, তখন এটাকে বলবো আমরা কি? ফ্লো চার্ট। অলরেডি তোমরা জানো ফ্লো চার্টের বাংলা হচ্ছে ভাইয়া প্রবাহ চিত্র। সো আসসালামু আলাইকুম, আমি আপনার অফলাইন মডেল টেস্ট এক্সাম দিব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি একটু কাইন্ডলি সবুজ ভাইকে নক করে দিও। অফলাইন ব্যাচে মডেল টেস্ট এক্সাম আমরা নিব ইনশাল্লাহ। সো সবাই কে কোন কলেজ থেকে একটু যুক্ত হইতেছে একটু বলিও তো, কে কোন কলেজ থেকে? ওকে ভাইয়া, দেখো ধাপে ধাপে প্রবলেম বিশ্লেষণ করা, এটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। আর যেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট। বাংলা অর্থ হচ্ছে প্রবাহ চিত্র। ওকে, দেখো এখন আমরা ভাইয়া এই প্রবলেম গুলা যা কিছুই হবে ভাইয়া, তুমি একটা জিনিস সেন্সের মধ্যে রাখবা। এখানে সি প্রোগ্রামিং এ আমরা যা কিছুই কাজ করব মূলত গণিত নিয়ে কাজ করব, অঙ্ক নিয়ে কাজ করবো, আর কোনো কিছুই না। তোমাকে মেজর কোনো প্রবলেম সলভ করতে হবে না। এখন তাহলে ভাইয়া এই জিনিসটা তাহলে মানে কিভাবে করা যাইতে পারে? দেখো কম্পিউটার কিভাবে কাজ করে ওটা আমি অলরেডি দেখাইছিলাম, তাই না? দেখাইছিলাম তো কম্পিউটার কেমনে কাজ করে ভাইয়া। দেখো আমি তোমাকে দেখাই। প্রথমত হচ্ছে কম্পিউটার, একটু আমার সাথে লিখো, সেটা হচ্ছে
প্রথম একদম প্রথম যেটা আমার সাথে এটা একটু লিখো, কম্পিউটার ডেফিনেটলি শুরুতে স্টার্ট হবে ও তো ওপেন হইতে হবে, অন হইতে হবে। এরপর ভাইয়া কোনো কিছু একটা ইউজারের কাছ থেকে কি নেওয়া লাগবে, ইনপুট নেওয়া লাগবে। এই জিনিসটা আমি গত ক্লাসেও পড়াইছি, তাও একটু হালকা রিক্যাপ করে দিই। ইনপুট নেওয়া লাগবে, এই ইনপুট কিন্তু ডাটাটাকে ওর প্রসেস করা লাগবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে প্রসেস করবে বা প্রক্রিয়াকরণ করবে। এরপর এই প্রসেসকৃত ডাটাটাকে অবশ্যই মাস্ট বি নতুন কিছু পাওয়া যাবে, তাহলে এটাকে আমরা আউটপুটটাও দেখানো লাগবে। আউটপুট আউটপুট এরপর কি হবে, এটা স্টপ হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে স্টপ হয়ে যাবে। এর বাইরে কম্পিউটারে মেজর কোনো কাজ নাই ভাইয়া। ক্লাসটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা একটু। কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ, ক্লাসটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কে কে দেখবা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে দেখো ভাইয়া, এখন তোমাকে আমি দেখাই, একদম একদম ইজিলি দেখাই। সেটা হচ্ছে ধরো আমি একটা প্রবলেম মানে সমস্যার সমাধান করতেছি, এর মধ্যে হচ্ছে ধরো দুটি সংখ্যা আমরা যোগ করতে চাই। কি করতে চাই? দুটি সংখ্যা আমরা কি করতে চাই? যোগ করতে চাই। তাহলে তুমি ইজিলি বলো, স্টার্ট তো স্টার্টের মতো থাকবে। এখন ভাই দুটি সংখ্যা যোগ করতে বলছি, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবা, এই অধ্যায়টা পড়ার আগেই তোমাকে একদম মেজরলি এটা জানতে হবে যে ইউজারের কাছ থেকে, মানে আমি হচ্ছে কি ইউজার, আমি ব্যবহারকারী, আমি ব্যবহার করতেছি, তাহলে ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিবে ওইটাকেই বলা হয় ইনপুট। কি বলা হয়? ইনপুট। তাহলে দেখো দুইটা সংখ্যা বলছে, তাহলে আমরা ইনপুট নিয়ে একটা সংখ্যা নিব এ, একটা নিলাম বি, সামহাও ধরে নিলাম। চলকের নাম কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা অলরেডি তোমরা জানো। ওকে, আজকে কিন্তু আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভাইয়া আমি শেষে আমার এডমিশন মানে এডমিশন জার্নিটা শেয়ার করবো, যেহেতু এসএসসির পরপরই তোমার এডমিশনে জয়েন করতে হবে। তাহলে ভাইয়া প্রসেস দেখো, প্রসেস করতে বলছে হচ্ছে কি করতে বলছে, যোগ করতে বলছে দুইটা সংখ্যা। তাহলে এইটাই হচ্ছে মেইনলি প্রসেসিং। তাহলে তুমি বলো যে এস ইকুয়াল এ প্লাস বি। এস কেন ভাইয়া? আমরা দুইটা সংখ্যা যোগ করে কোথাও তো একটা স্টোর করা লাগবে, আমরা স্টোর করলাম কোথায়? এস এ। এস মানে সাম মানে যোগফল। এখন ভাইয়া এইটাকেই আউটপুট আকারে শো করা লাগবে, আর আউটপুটটাকে আমরা বলি প্রিন্ট এস, মানে আউটপুট শো করো কাকে? এস কে। তারপর এজ ইউজুয়াল স্টপ হয়ে যাবে। এই জিনিসটা কি ক্লিয়ার? স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, স্টপ। এই জিনিসটা বুঝতে পারলে তোমার পরবর্তী যেটা আছে, আমরা এই সিম্বলটা আসতেছি পরে, এই সিম্বলটা পরে স্বাভাবিক অ্যালগরিদম যতগুলো আছে, অ্যালগরিদম বেসিক্যালি আমরা তিনটা পড়বো। একটা হচ্ছে স্বাভাবিক, আরেকটা হচ্ছে কন্ডিশনাল বা শর্তভিত্তিক, আরেকটা হচ্ছে ভাইয়া যেটা ধারা। তোমরা অলরেডি জানো ধারাগুলো আমরা মানে কিভাবে আজকে সমাধান করতে পারি, ইজিলি সবগুলা দেখাই দিব। এটা হচ্ছে একটা অ্যালগরিদম। এখন দেখো ভাইয়া আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে ধরো আমরা এই প্রবলেমটাই সলিউশন করি। এই দুইটা সংখ্যার অ্যালগরিদম লিখতে বলছে, দুইটা সংখ্যার যোগ করতে বলছে অ্যালগরিদম, স্বাভাবিকগুলা, একদম স্বাভাবিকগুলা তুমি কিভাবে করবা পুরা ক্লাস করলে কি না ভাইয়া রাগ করবেন না? একদমই রাগ করবো না, রাগ করবো না। দেখো দুইটা সংখ্যা যোগ করতে বলছে, তুমি কিভাবে অ্যালগরিদমটা লিখবা একদম ধাপে ধাপে আমি বলে দিই। সেটা হচ্ছে, একটু দাঁড়াও, শক খাওয়ার সম্ভাবনা আছে। ওকে, দুইটা সংখ্যা প্রথম ভাইয়া লিখবা স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানের মধ্যে ভাইয়া তুমি একদম প্রথম, যেহেতু ধাপে ধাপে বর্ণনা করতেছি অ্যালগরিদম, স্বাভাবিকগুলো আমরা শিখতেছি। প্রথম লিখবা স্টার্ট, শুরুতেই শুরু হবে তাই দিব স্টার্ট দিলাম, একদম বেসিক থেকে আমি ধরতেছি। এরপর ভাইয়া স্টেপ টুতে কি করবে ভাইয়া? স্টেপ টুতে ওই যে ইনপুট নিবে, তাহলে ইনপুট দাও, দুইটা সংখ্যা যোগ করতে বলছে, তাহলে ইনপুট দাও এ কমা বি, দুইটা সংখ্যা আমরা ইনপুট নিলাম। এরপরের কাজটা কি? প্রসেস করা, প্রক্রিয়াকরণ করা, তাই আমরা দিব স্টেপ থ্রিতে লিখবো হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি। এই যে এটা হচ্ছে প্রসেসিং এর কাজটা। এরপর ইনপুট নিছো, প্রসেসও করছো, এখন তুমি আউটপুট শো করবা। তাহলে আউটপুটের জন্য আসবে স্টেপ ফোরে আসবে প্রিন্ট করো। কাকে প্রিন্ট করবা? প্রিন্ট করো, আউটপুট আকারে দেখাও কাকে? এস কে। ইনপুটও নিছো, ইনপুটও নিছো, প্রসেসও করছো, প্রিন্টও শো করছো, তাহলে এখন বাকি তো রয়েছে কি? স্টপ করতে হবে। তাহলে স্টেপ ফাইভে হচ্ছে স্টপ। এই জিনিসটা একদমই ডাল ভাত, একটা যদি ক্লাস ওয়ানের বাচ্চারও বুঝাইতাম তাহলে বুঝে যাইতো। আর তোমরা তো এখন মানে ইন্টারমিডিয়েট অলরেডি শেষ অলমোস্ট। নেক্সট আসো ভাইয়া ফ্লো চার্টের ক্ষেত্রে। ফ্লো চার্ট জিনিসটা হচ্ছে তুমি সেম জিনিসটাই, এই অ্যালগরিদমটাকে তুমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবা।
আর চিত্রের মাধ্যমে আমাদেরকে কিছু নির্দিষ্ট সিম্বল ব্যবহার করতে হবে বা আইকন বলতে পারো। এই যে দেখো তো, কোন একটা জিনিসের মধ্যে, ট্রাফিক পুলিশের মধ্যে তুমি ধরো ইয়ের মধ্যে গেছো, একটা ধরো হচ্ছে রাস্তাতে তুমি চিনতেছো না, তখন এই পাশে লেখা আছে, এইভাবে লেখা আছে এইদিকে হচ্ছে ধরো সিইউ, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন তুমি ইজিলি বুঝতে পারতেছো এইদিকে কি সিইউ, তাই না? তো এইভাবেই আমরা কিছু নির্দিষ্ট সিম্বল গ্রহণ করব। এর মধ্যে ভাইয়া প্রথমটা স্টার্ট এবং স্টপ। স্টার্ট এন্ড স্টপের জন্য আমরা যেই সিম্বলটা ব্যবহার করি, স্টার্ট এন্ড স্টপের জন্য আমরা যেই সিম্বলটা ব্যবহার করি সেটাকে বলা হয় ডাম্বেল আকৃতি, বা এটাকে বলা হয় কি ডিম্বাকৃতি বলতে পারো, বুঝছো? ডিম আবার মানে অন্য ভাবিও না, এটা হচ্ছে স্টার্ট এন্ড স্টপের ক্ষেত্রে, স্টার্ট এবং স্টপ দুইটার জন্যই আসবে ডিম্বাকৃতির। এরপর ভাইয়া ইনপুট এবং আউটপুট। দেখো তো এখানে ইনপুট এবং আউটপুট আছে না? ইনপুট আছে, আউটপুট আছে। ভাই লাইটটা অফ হয়ে গেছে, আচ্ছা একটু দাঁড়াও। করে তো একটু দাঁড়াও, হ্যাঁ ওকে। নেক্সট ভাইয়া, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা যেই সিম্বলটা ইউজ করি সেটাকে বলা হয় সামান্তরিক। কি বলা হয় ভাইয়া? সামান্তরিক। এখন সামান্তরিক সিম্বলটা অবশ্যই এখানে বোর্ডের মধ্যে নাই, তাও আমি একটু উল্টা করে দিই। এইভাবে হবে না, এটা সামান্তরিকটা হবে হচ্ছে, আমি তোমাকে দেখাই। সামান্তরিকটা হচ্ছে ভাইয়া ঠিক এইরকম ভাবে লিখবা, এই যে এটাকে বলা হয় সামান্তরিক। এটা হচ্ছে ভাইয়া ইনপুট এবং আউটপুট গ্রহণের সিম্বল। নেক্সট কে বাকি আছে? প্রসেস বা প্রক্রিয়াকরণটা বাকি আছে, তাই না? তাহলে প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য যে আকৃতিটা আসবে সেটা হচ্ছে ভাইয়া আয়তক্ষেত্র। কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। এই তিনটা সিম্বল কি তুমি বুঝতে পারছো? ইনপুট এবং আউটপুটের জন্য কি আসবে? ডিম বা ডিম্বাকৃতি। আর প্রসেসের জন্য মানে এই ইনপুট এবং আউটপুটের জন্য আসবে হচ্ছে সামান্তরিক, এবং স্টার্ট এন্ড স্টপের জন্য আসবে হচ্ছে ডিম্বাকৃতি, এবং প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য আসবে হচ্ছে কে কে আয়তক্ষেত্র। এই তিনটা সিম্বল একটু আমার সাথে সাথে একটু বলো, লিখো তো ভাই, একটু লিখো। আসসালামু আলাইকুম ভাই, এত দেরিতে আসছো? এত দেরিতে আসছো? কোন চ্যাপ্টার এটা? এটা পঞ্চম অধ্যায়, সি প্রোগ্রামিং করতেছি আমরা। ওকে, তাহলে আমরা চলো একটা একদম স্বাভাবিক অ্যালগরিদম গুলা করি। স্বাভাবিক অ্যালগরিদমের মধ্যে প্রথম যেটা ভাই, আমরা ওইটাই আগে প্রবলেমটা সলভ করি। এই যে আমরা যেটা রাখছিলাম এই প্রবলেমটাই এখানে আমি সলভ করে দেই। সেটা এখন আমরা লিখতেছি কি? ফ্লো চার্ট। ফ্লো চার্টটা আমরা আঁকাই। তুমি ইজিলি আঁকতে পারবে, আমি কিছু হোমওয়ার্ক দিব। দেখো শেষ মুহূর্তে আমি তোমাকে সবগুলো প্রবলেম করাই দিব না। একটা স্টুডেন্ট ধরা খায় কেন জানো? ও, তুমি যদি ট্রাস্ট মি, এখানে কতজন আছো? 63 জন। 63 জন টোটালি যদি আমার ক্লাসের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, নিজে যদি প্র্যাকটিস না করো, গুল্লা পাবা। সিরিয়াসলি গুল্লা পাবা। পরীক্ষার হলে যদি শুধুমাত্র এগুলো দেখেই যাও, নিজে একবার প্র্যাকটিস না করো, তাহলে হবে না। আরেকটা ব্যাপার, ফ্লো চার্ট ভাই আঁকতে হবে মাস্ট বি আঁকতে হবে হচ্ছে পেন্সিলের মাধ্যমে, পেন্সিল দিয়ে আঁকতে হবে। বুঝছো? দাঁড়াও আমি একটু ফ্যানটা ঘুরাই নেই। ফ্লো চার্ট অবশ্যই ভাইয়া পেন্সিলের মাধ্যমে আঁকতে হবে। তাহলে ফ্লো চার্টটা আমরা আঁকাই। প্রথম যেটা ভাইয়া, প্রথম হচ্ছে কি? স্টার্টের জন্য। তাহলে স্টার্ট আসবে ডিম্বাকৃতি, তাহলে এখানে লিখি, প্রথম লিখি হচ্ছে স্টার্ট। প্রথম কি দিব? স্টার্ট। স্টার্টের জন্য আমরা দিলাম স্টার্ট। এটা হচ্ছে স্বাভাবিক অ্যালগরিদমটা। এটা দেখে দেখে লিখবা, এই যে এটা দেখে। এরপর ইনপুট গ্রহণ করা। তাহলে ইনপুটের জন্য যে আকৃতি আসবে, ইনপুট গ্রহণ করা। তাহলে ইনপুটের জন্য কি হবে? ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক। দেখো তো এগুলো একদমই ইজি ভাই, একদম সহজ, মানে কোনো প্যানিক খাবা না, একদমই প্যানিক খাবা না। একটু লেট হয়ে গেছে আর কি, না লেট প্রবলেম নেই। দেখো ইনপুট নাও, ইনপুট নিতেছি আমরা কি? তিনটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা যোগ করতেছি, ইনপুট এ কমা বি। এরপর ভাই কাজটা কিসের? প্রসেসিং এর। তাহলে প্রসেসিং এর জন্য কোনটা আসে? সেটা হচ্ছে প্রসেসিং এর জন্য আসবে হচ্ছে আয়তক্ষেত্র। প্রসেসিং এর জন্য হবে কি? আয়তক্ষেত্র। তাহলে ইনপুট, তাহলে প্রসেসের কাজটা কি? সাম ইকুয়াল এ প্লাস বি। এখন ভাই আউটপুট শো করবে, তাহলে আউটপুট শো এর জন্য সেম কাজটাই করতে হবে। আউটপুটের জন্য প্রিন্ট দাও, প্রিন্ট করো এসকে। করছো? এরপর এই কাজটা কি হবে? স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে, কাজ শেষ, ইনপুট আউটপুট দেখাই ফেলছো, তাহলে এটা কি হয়ে যাবে? স্টপ। স্টপ। এখন ভাই তোমাকে এই সিরিয়াল এটা মাস্ট বি, তোমাকে তীর চিহ্নটা মিক্স করে দেওয়া লাগবে এইভাবে। এই যে তীর দেখাই দেওয়া লাগবে যে ফ্লো চার্টটা বেসিক্যালি এইভাবে যাচ্ছে। বুঝছো জিনিসটা? বলো তো, এটা হচ্ছে ভাই একটা স্বাভাবিক অ্যালগরিদম, কোনো কন্ডিশনাল নাই, কোনো শর্ত নাই, এরকম একটা অ্যালগরিদম আমরা ইউজ করলাম। নেক্সট আসো, সেটা হচ্ছে এই স্বাভাবিক অ্যালগরিদম দিয়ে আমরা
যে প্রবলেমটা এখন সলভ করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছিল। সেটা হচ্ছে ভাইয়া একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এর আগে আমরা দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর গুলো তোমাকে দেখে আসতে বলছিলাম, দেখছিলা? বলো তো, অনেস্টলি বলো, নাকি রাগ করছো? আচ্ছা, রাগ করো নাই? আচ্ছা আচ্ছা, আমি কমেন্ট গুলা দেখবো। নেক্সট, আজকে এখানে কেউ রাগ করা ভাবি থাকলে চলে যাও, রাগ করলে হবে না, রেগে গেলে হেরে যাবেন। দেখো ভাইয়া, আমরা অপারেটর পড়ছিলাম, এই অপারেটর গুলো একটু কাজে লাগবে এখন। অপারেটর, এর মধ্যে অপারেটরের মধ্যে প্রথম যে অপারেটরটা আমরা শিখছিলাম ভাইয়া, প্রথম যে অপারেটরটা সেটা হচ্ছে গাণিতিক অপারেটর। কি অপারেটর? গাণিতিক। গাণিতিক অপারেটর, এইগুলো আজকে এখন এখন কাজে লাগবে। আমি দেখো, আমার পড়ানোর একটা বৈশিষ্ট্য তোমাকে বলি, সেটা হচ্ছে আমি তোমাকে আগে জিনিসটা শিখাই ফেলবো। বেসিকটা তোমাকে আমি আগে শিখাই ফেললে লাভটা হবে কি জানো, যে তুমি তুমি পরবর্তীতে ইজিলি নিজেই সবকিছু পারবা। এমসিকিউ সলভ করতে যাও, নিজে সবকিছু পারবা। বুঝছো, এটা হচ্ছে আমার আলাদা পড়ানোর জন্য একটা বৈশিষ্ট্য বলতে পারো। আমি সাথে সাথে পড়ায় যাবো এরকম না, আগে পড়ায় ফেলবো, দেন তুমি কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। দেখো, অপারেটর গাণিতিক, বা এটার আরেকটা নাম ছিল কি, এরিথমেটিক। এরিথমেটিক বা এরিথমেটিকও বলে অনেকে, এরিথমেটিক বলতে পারো। ওই যে আমরা পড়ছিলাম না এরিথ, এরিথ কি বলে? এরিথ বলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে, গণিত করতে কি করা লাগে? যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। এরিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে গুণ করার জন্য ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা গুণটা তুমি এইভাবে লিখতে পারবা না। গুণটার জন্য যে সিম্বলটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্টার। সেটা কি? স্টার। আর ভাগের জন্য, ভাগ করতে চাও, ভাগের জন্য যে সিম্বলটা আসবে সেটা হচ্ছে একটা স্ল্যাশ, এরকম, বুঝছো? আর ভাগশেষ, এটাকে বলা হয় মডুলাস অপারেটর। ভাগশেষের জন্য আসবে এরকম একটা পার্সেন্ট। তাহলে এরিথমেটিক অপারেটর কয়টা টোটাল ভাইয়া? 5টা। একটা হচ্ছে ওই যে, এভাবে মনে রাখবা, এরিথ বলে, এরিথ কি বলে? এরিথ বলে, এরিথ বলে গণিত করতে, গণিত করতে যোগ বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। গুণ ভাগ ভাগশেষ করা লাগে, ভাগশেষ করা লাগে। তাহলে এরিথে ভাইয়া এরিথমেটিক, এরিথমেটিক, গণিতটা হচ্ছে ভাইয়া গাণিতিক। এরপর তো তুমি ইজিলি পারতেছো সবগুলা, কারণ এগুলা কনফিউজিং, মারাত্মক কনফিউজিং, বুঝছো? যেমন আমি তোমাকে একটা এখানে একটা করে দেখাই, সেটা হচ্ছে এগুলো একটু পরেই ভাইয়া লাগবে। এগুলো থেকে হিউজ পরিমাণে এমসিকিউ আসে, এমসিকিউ মারাত্মক আসে। আমি তোমাকে দেখাই, একবার দেখো। সি প্রোগ্রামিং আমি তোমাকে অনেক কিছু পড়াইতে পারতাম, কিন্তু শেষ মুহূর্তে ভাইয়া, শেষ মুহূর্তে যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি তোমাকে পড়ানোর চেষ্টা করতেছি। ভাই একটু পানি দিয়েন তো, তাহলে ঠিক যতটুকু লাগবে ততটুকুই আমি তোমাকে দেখাই। যেমন আমি তোমাকে দেখাই, ধরো এ ইকুয়াল লিখলাম হচ্ছে 10, এ ইকুয়াল কি লিখছি? 10। মনোযোগ দিও, একটু মনোযোগ দিও। 59 জন ক্লাসের লাইভের শেষ পর্যন্ত যারা থাকবা, ট্রাস্ট মি ভাইয়া, 3 মার্কস তোমার এখান থেকে নিশ্চিত হয়ে যাবে। 3 মার্কস একদম। সি প্রোগ্রামিং এমসি, যদি অ্যালগরিদম না পারো, আমি বুকে হাত দিয়ে বলতেছি, যদি অ্যালগরিদম না পারো এর দায়ভার আমি নিব। ফ্লোচার্ট যদি না পারো, আমি টোটালি দায়ভারটা তোমাদেরটা আমি নিব। আমি বললাম, তারপর তুমি আমার সাথে রাস্তাঘাটে দেখা হলে বলে দিও যে ভাইয়া পারি নাই, বুঝছো? তুমি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, 3 মার্কস নিশ্চিত। তাহলে বি নিলাম হচ্ছে ভাইয়া, ধরো কত, 15 নিলাম, 15। এখন আমি একটা শর্ত দিলাম যে সি তে ভাইয়া, দেখো সি নামক একটা চলকের মধ্যে অলরেডি, চলক তোমরা কি করে এটা তুমি জানো। সি তে ভাইয়া বললাম এ, বললাম বি, পার্সেন্ট ভাইয়া, পার্সেন্ট এ। তাহলে কেউ কি বলতে পারবে ভাই পার্সেন্ট দ্বারা কি বোঝায়? ভাগশেষ বোঝায়। পার্সেন্ট দ্বারা কি বোঝায়? ভাগশেষ। তাহলে ভাগশেষ, এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি তুমি এখানে ভাগ করো, প্রথম দেখো বি কে তুমি এ দ্বারা ভাগ করতেছো, তাহলে বি কত? বি হচ্ছে 15, তাহলে 10 দ্বারা ভাগ করতেছো, তাহলে 10 কতবার যায়? একবার। তাহলে 10 একে 10, তাহলে থাকতেছে কত? 5। তাহলে সি এর মধ্যে তুমি কত পাবা একটু কমেন্ট করো তো। সি এর মধ্যে তুমি কত পাবা? সি এর মধ্যে তুমি কত পাবা একটু বলো আমাকে। বলো আসসালামু আলাইকুম ভাই, আসতে লেট হয়ে গেছে, আয় রায়াত, কোনো সমস্যা নাই। দেখো সি এর মধ্যে তুমি আমার বলো, এগুলো এমসিকিউ এর জন্য 5 স্টার, এত বেশি পরিমাণে আসে এখান থেকে, জাস্ট এখান থেকে। বলো তো সি এর মধ্যে তুমি কত পাবা? সি এর মধ্যে অলরেডি আমি এখানে দেখাই দিছি, সি এর মধ্যে তুমি পাবা হচ্ছে কত? 5। এখন ভাই সেম কন্ডিশনটাই আমরা, ধরো এখানে এটা এখানে আমি সেম জিনিসটাই আমি এখানে একটু সাইডে রাখি, এই পাশে ভাগশেষের জন্য এই পাশে করলাম। এখন সেম জিনিসটাই ধরো
একটু দাঁড়াও, আমি এটাকে একটু কপি করি, কপি, দাঁড়াও একটু কপি করি, এটাকে কপি করে আমি একটু এই পাশে নিয়ে আসলাম। এখন আমি কি করলাম জানো, এই যে এই জায়গাটা দেখছো, এটাকে এখন আমি লিখলাম বি স্টার এ। তখন তুমি সিতে কত পাবা একটু বলো তো? 555। তামিম আহমেদ, আফরিনা জুবাইদা সবাই 5, সবাই 5 বলতেছো। দেখছো এই অপারেটর গুলো এতদিন কাজগুলো জানতা না, বেসিকটা বোঝার চেষ্টা করো, ইজিলি তুমি পারবা। তাহলে আমি এটা এই পাশেরটা মুছে দিই। এখানে এখন সিতে কত পাবা বলো? সিতে এখন কত পাবা? আরেকটা জিনিস আমি এখানে দেই, এরপর তিনটা অপারেটর যদি বুঝতে পারো ইজিলি তোমার সবগুলাই ইয়ে হবে। তাহলে কপি, আমি একটা কপি করে এখানে নিয়ে আসি। সেম জিনিসটাই আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে লিখলাম বি বাই এ। তাহলে এখানে সিতে কত পাবা? এখানে আমি ওয়ানে লিখলাম 1 2, এটা ধরো 2, 2 তে তুমি কমেন্ট করো কত? 250। সাবাস, 150 হবে, 250 কেন হবে? এটা হবে 150, কারণ 15 ইন্টু 10 মানে কত ভাইয়া? 150। সিতে পাবা 150। আর এইখানে তুমি 15 কে তুমি 5 দ্বারা কি করতেছো? 10 দ্বারা ভাগ করতেছি, তাহলে 10 কে 10, তাহলে আর হচ্ছে কত? 5, তাহলে 1.5 পাবা। এখানে পাবা কত? 1.5, কারণ তুমি ভাগ করে ভাগশেষ ভাগটা কোথায় রাখতেছো। সাবাস আশরাফুল আলম, আয়ান, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। এগুলো কি এতদিন জানতা, বাট ওইভাবে শিখো নাই, বেসিকটা ক্লিয়ার করো নাই। ওকে, এখন আসো, এইগুলো হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। একটু আমার সাথে কমেন্টে লিখো তো, এরিথ বলে, এরিথ কি বলে? ওই যে একটা গান আছে না, যদি তোমার সাথে আমার দেখা হতো তবে নদীও গাইতো, পাখিও বাইতো, এরকম একটা গান ছিল, তাই না? ওই যে ওইটাই তো, ওই যে খুবই সুন্দর এই গানটা, ওইটার মতোই। নেক্সট নেক্সট হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই দুইটা অপারেটর আজকে আমাদের লাগবে। আমি একটু ফাস্ট যাব ভাইয়া, একটু বুঝাই দেন কোনটা বুঝাবো একটু বলো তো? জিকে গোপাল 1.5, সাবাস। হায়া হোসেন স্নেহা 1.5। এইগুলা কোডগুলা দেখো, তোমরা যখন কোডগুলা দেখো না, এই যে ইন্ট লিখে এ কমা বি, তারপর লিখে হচ্ছে এস ইকুয়াল এ বাই বি, তখন তুমি দেখেই কনফিউজ হয়ে যাও যেখানে কি করছে অ্যাকচুয়ালি। কিন্তু আসলে যোগ বিয়োগের গুণগুলা করছে, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ করছে, আর কিছুই না। তখন তুমি কনফিউজড হয়ে যাও, বুঝছো জিনিসটা? এরপর আসে ভাইয়া রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর এটা আবার ওই তোমরা রিলেশন যেটা ভাবো এটা আসলে না, ওই রিলেশন লাইফ হেল্প করে দিতে পারে, বুঝছো? আমি তোমাদের একটা স্টোরি বলবো না, যে শেষের দিকে কেন আমার হোয়াই আই আমি, তোমরা এটা শেষের দিকে শুনতে পারবা। স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু বুঝাই দেন। সাইফা জান্নাত কি বলো? 1 স্যার লিখতে হবে, কখন লিখতে হবে? আমি তোমাকে আবার দেখাই, একটু 1 মিনিট রিকেপ করতেছি, দেখো 1 মিনিট মাথার উপর দিয়ে যাবে। একটু দাঁড়াও ভাইয়া, দেখো আমি তোমাকে জাস্ট জিনিসটা একটু বুঝাই। সেটা হচ্ছে ভাইয়া, এই যে এই অপারেটরটা, এই ভাগশেষ অপারেটরটা হচ্ছে, ভাগশেষ অপারেটরটা এটা হচ্ছে মডুলাস অপারেটর। এটা ভাইয়া ভাগশেষ মিন করে, কি মিন করে? ভাগশেষ। আর এটা ভাইয়া ভাগ মিন করে, দুইটা সংখ্যাকে ভাগ করতেছো। আর এইটা স্টারটা হচ্ছে তোমাকে গুণ মিন করে, কি মিন করে? গুণ করা। তাহলে সেম জিনিসটা আমরা এখানে করছি, দেখো আমি ফার্স্ট দিয়ে দিছি, একটু বুঝতেছি। দেখো এতে রাখছি কত? 10, বিতে রাখছি কত? 15। তারপর লিখলাম বি পার্সেন্ট এ, বি কে ভাগ করে এ দ্বারা ভাগ করে ভাগশেষটা কোথায় রাখো? এতে। তাহলে অবশ্যই ডেফিনেটলি 5 আসবে, কারণ ভাগশেষ তোমার হাতে 5 থাকতেছে। এরপর হচ্ছে এতে রাখলাম 10, বিতে রাখলাম 15। তারপর লিখলাম বি স্টার এ, এই যে দুটাকে গুণ করে কোথায় রাখো? সিতে রাখো। তাহলে 15 ইন্টু 10, তাহলে 150 পাবা সিতে। এরপর আসো ভাইয়া, এতে রাখলাম 10, বিতে রাখলাম 15, বি বাই এ। তাহলে বি রে যদি এই 15 কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো, ভাগশেষটা কত আসবে? 1.5। এখন আই গেস ক্লিয়ার। নেক্সট আসো রিলেশনাল অপারেটর, বুঝছো এটা ভাইয়া? এখন আসছি, আপনি বুঝি না কিছু, একটু পিছনে চলে দাও, এটা কে আসছে? আচ্ছা সেলিম রেজা ইয়ে করতেছে। ক্লিয়ার, এখন বলো তো রানী, শ্রাবন্তী রানী, বুঝছো এখন ভাইয়া? এখন বুঝছো? আই গেস বুঝার কথা। নেক্সট আসো রিলেশনাল অপারেটর। লুক এদিকে, একদমই রিলেশনাল অপারেটর ভাইয়া, রিলেশনাল অপারেটর এবার মনে রাখবা, তুমি তোমার ছোট বোনের সাথে তোমার সম্পর্ক কিসের ভাইয়া? তোমার ছোট বোনের সাথে তোমার সম্পর্ক হচ্ছে তুমি ওর থেকে বড়। আমার সাথে তোমাদের সম্পর্ক কিসের? বলছো তুমি তোমার থেকে আমি একটু বড়, এইগুলা। আবার আমার দিক থেকে তোমার সাথে সম্পর্ক কিসের? ছোট। এগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। কি বলা হয়?
রিলেশনাল, এখন যেই রিলেশনাল ভাবতেছো ওই রিলেশনাল আবার চলে যায় না, বুঝছো? রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের কয়টা, দেখো আমি তোমাকে দেখাই। প্রথম ভাইয়া সেটা হচ্ছে গ্রেটার দেন বা বড়, এরপর হচ্ছে ছোট, ছোট, এরপর হচ্ছে ভাইয়া বড় অথবা সমান। এটা কি বোঝায়? বড় অথবা সমান। ছোটবেলায় যেটা লিখতা যে এই যে এইভাবে লিখতা না, বড় অথবা সমান, এটা এখানে সি প্রোগ্রামিং এ তুমি ইউজ করতে পারবা না। এরপর ভাইয়া ছোট অথবা সমান, ছোট অথবা সমান। এরপর যদি দুইটা ডেটা সমান বোঝায়, সমান বোঝায়, তাহলে তোমাকে দুইটা ইকুয়াল বোঝাইতে হবে। সব কি মাথার উপর দিয়ে দিতেছে? বলো তো, বুঝছো? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, সমান। এরপর ভাইয়া আরেকটা আছে, সেটা হচ্ছে সমান নয়, সেটা হচ্ছে নট ইকুয়াল। এই যে এটা ইকুয়াল, একটা নট গেট ইউজ করে তুমি নট ইকুয়াল দিবা, তাহলেই দেখবা যে এটা নট ইকুয়াল হয়ে গেছে। আমি তোমাকে দেখাই, একদম রিয়েল লাইফ দেখাই। সেটা হচ্ছে ধরো আমি এ এ লিখলাম 10, বি লিখলাম হচ্ছে কত জানো? ধরো হচ্ছে 15। আগের উদাহরণটাই দিই, দেখো। তাহলে আমরা এই দুইটার মধ্যে যদি রিলেশন দাঁড় করাই, এ আর বি কি সমান? সমান না। তাহলে তুমি বলতে পারো এ নট ইকুয়াল বি, বুঝছো? এ নট ইকুয়াল বি। আবার দেখো এটা, তারপর যদি এটা দুইটাই সমান হয়, ধরো এ ও 10 বি ও 10, তখন তুমি বলতে পারবা এ ডবল ইকুয়াল বি, মানে এ আর বি পরস্পর সমান। বুঝছো জিনিসটা? ক্লিয়ার এটা? ওকে। এরপর যদি কোনো কারণে সামহাও আমি কোনো কিছুই বলি নাই, তাহলে তখন যদি আমি বলে দিই যে এ গ্রেটার অর ইকুয়াল বি, মানে হচ্ছে এ তে যে ডেটাটা আছে এটা বি এর চাইতে বড় অথবা সমান। বুঝছো এটা? ভাইয়া আপনি অনেক ভালো বুঝেন, বিগ ফ্যান। হ্যাঁ ফাহিম, বিগ ফ্যান হওয়া লাগবে না ভাই, এক্সামে ভালো করিও, এক্সামে ভালো করিও তো। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ভাইয়া এই রিলেশনাল অপারেটর গুলো যদি তুমি বুঝতে পারো, আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে ভাইয়া তুমি একটু দেখো, সেটা তোমাকে আমি দেখায় ফেলি। প্রথম, একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখার জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট। এটা এখন আমরা করবো আর কি। এখানে প্রবলেমটা করা আছে, চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছিল। লোক একটু আমার দিকে তাকাও, খুবই মনোযোগ, ঠান্ডা মাথায়। আগে রিল্যাক্স হও, আগে রিল্যাক্স, এত তাড়াহুড়ার কিছু নেই। দেখো, এটা বিষমবাহু ত্রিভুজের কি বের করতে বসে? ক্ষেত্রফল। কোথায় এসেছিল? চট্টগ্রাম বোর্ড 2025 সালে। ম্যাক্সিমামই তো চট্টগ্রাম বোর্ডের, তাই না? চট্টগ্রাম বোর্ডের না ম্যাক্সিমাম 59 জন লাইভে আসো, শেষ পর্যন্ত 20 জন থাকবা, এরকম কেউ আসো? বলো যে শেষ পর্যন্ত থাকবো ভাইয়া। ক্ষেত্রফল। আর ভিডিওটা কি শেয়ার করছো একটু বলো তো? কি রাগ করলেন? বলেন বিসমিল্লাহ। আচ্ছা দেখো, আজাইরা আজাইরা ট্রেন্ডের দিকে এখন তোমার গা। শুনো, একটা কথা বলি, একদম এটা 1 মিনিট বলবো। সেটা হচ্ছে এই রিলস এর পিছনে এই যে আজাইরা আজাইরা যে টপিক গুলো আছে না, এই লোক কি করে আর তুমি কি করো, এটা একটু দেখো। যদিও আমরা ট্রেন্ডে গা বাসাইতেছি, আমি নিজেও বাসাইছি, কিন্তু এখন তোমার এইচএসসি পরীক্ষার্থী হিসেবে তোমার ট্রেন্ডে গা বাসানোর সময় না। তোমার হাতে অলমোস্ট আর মাত্র 40 ডেজ আছে। এই 40 ডেজের মধ্যে তুমি এই ট্রেন্ডে, বহুত ট্রেন্ড আসবে যাবে, কিন্তু এইচএসসি একবারই চলে যাবে, আর আসবে না, বুঝছো? আচ্ছা দেখো, ধরো আমরা লিখলাম তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান না। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে এটার ক্ষেত্রফলটা তুমি কিভাবে বের করতে পারো। দেখো, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু মানে হচ্ছে তিনটা বাহু পরস্পর অসমান। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে আগে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভাইয়া পরিসীমাটা লাগবে। কি লাগবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা কাজটা অনেক ইজি। অর্ধ পরিসীমা হচ্ছে ভাইয়া, অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। এই অর্ধ পরিসীমাকে বলা হয় এস। অর্ধ পরিসীমার সূত্র ছোটবেলায় পড়ো নাই? পড়ছো তো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই এতটুকু আমরা পাইলাম, এতটুকু বলো তো শেষ পর্যন্ত আসি ভাইয়া ইনশাল্লাহ? হ্যাঁ থাকবো ভাইয়া। 2024-এর বোর্ড দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোমাকে বেসিকটা ধরাই দিতেছি, এরপর যদি তুমি না পারো আমি দায়ভার নিব, বলছি তো। আমি তোমাকে বেসিকটা ক্লিয়ার করে দিতেছি, ফান্ডামেন্টালটা তৈরি করে দিতেছি। ওকে, নেক্সট দেখো ভাইয়া, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন অর্ধ পরিসীমা ক্ষেত্রফল বের করতে বলছে, আর ক্ষেত্রফলটা আমি এই পাশে লিখি। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ভাইয়া তোমাকে সূত্রটা লাগবে। একটু দেখো, ক্ষেত্রফলের সূত্রটাকে আমরা বলতে পারি এরিয়া। এরিয়া মানে কি? ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদেরকে যে সূত্রটা লাগে, আগে তোমাকে সূত্রটা দেখতে হবে। সূত্রটা তুমি অলরেডি নিজেই জানো, সেটা হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস
জেড। এটা হচ্ছে ভাইয়া বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এরিয়া ইকুয়াল রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড। এটা একদম ছোটবেলায় জানো। এখন ভাইয়া তোমাকে তো তুমি সি প্রোগ্রামিং এ তো তুমি এইভাবে লিখতে পারবা না। সিতে ভাইয়া কিভাবে লিখবা আমি তোমাকে দেখাই। একদম একটা পেজ দেই, সেটা হচ্ছে তুমি এরিয়া ইকুয়াল কি লিখছো? এরিয়া ইকুয়াল লিখছো হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস জেড। তিনটা বাহুকে আমরা অর্ধ পরিসীমা দ্বারা, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমার জন্য আমরা এটা এখন কিভাবে লিখবো? সি প্রোগ্রামিং এ ভাইয়া লিখার নিয়মটা হচ্ছে এরিয়া, এরিয়া ঠিকই লিখো, এরিয়া, এরিয়া ইকুয়াল এই রুটটার পরিবর্তে, এই রুটটা মানে কি স্কয়ার রুট। স্কয়ার রুটের জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, যেই ফাংশনটাকে বলা হয় এসকিউআরটি। কি বলা হয়? এসকিউআরটি। স্কয়ার রুটের পরিবর্তে আমরা দিলাম এসকিউআরটি। এই এসকিউআরটি যেই কথা, একটু দাঁড়াও, লাইটটা অফ হয়ে যাইতেছে বারবার। প্রবলেম করতেছে, একটু দাঁড়াও, আমি ঠিক করে নেই, 1 মিনিট। তোমাদের জন্য কোয়ালিটি দিতে গিয়ে লাইটটা হাইয়েস্ট ভালো রাখতে হয়, তো একটু দাঁড়াও আমি ঠিক করে নিই। 1 মিনিট, 1 মিনিট জাস্ট। ওকে, এসকিউআরটি স্কয়ার রুটের পরিবর্তে এটা যা মিন করে, এসকিউআরটি সেম জিনিস মিন করে, বুঝছো? সেম জিনিস মিন করে। ওকে দেখো এখানে লোক এসকিউআরটি, আজকে গোপাল যাচ্ছে, গোপাল। আচ্ছা নেক্সট ভাইয়া এস, এসকিউআরটি এর পরিবর্তে লিখলাম এস স্টার দাও। কারণ কি ভাইয়া? এস এর সাথে এস মাইনাস এক্স এর কি সম্পর্ক? গুণের। তাহলে এস মাইনাস এক্স, স্টার মানে হচ্ছে গুণ অপারেটর। আবার ভাইয়া এটার সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে, তাই স্টার দিলাম। এরপর লিখো এস মাইনাস ওয়াই, এস মাইনাস ওয়াই ইন্টু, আবার ইন্টু আছে এস মাইনাস জেড, আর শেষে একটা ব্র্যাকেট থাকবে। এটা কি বুঝছো এই লাইনটা? একটু বলো তো ভাইয়া বুঝছো কিনা এটা? জাস্ট এই যে এইগুলোর মধ্যে কি সম্পর্ক আছে? গুণের, তাই আমরা গুণ করে করে ব্র্যাকেটের ভিতর রাখছি। আর স্কয়ার রুট কেন আনছি? কারণ আমরা সি প্রোগ্রামিং এ ওই স্কয়ার নামে এই ধরনের কিছু নাই। এইটার পরিবর্তে স্কয়ার রুট মানে কি? বর্গমূল, তাই না ভাইয়া? ওকে দেখো নেক্সট, এটা তো দেখাইলামই। এখন আমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো, ইজিলি। একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা লিখো। তাহলে এটা স্বাভাবিক অ্যালগরিদম। বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহুই দেয় আছে, একটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে কি জেড। তাহলে প্রথম তুমি যেই কাজটা করবা, লেখো এখানে আমার সাথে সাথে একটু বলার ট্রাই করি, আমি একটু লিখি, লিখলে বুঝতে পারবা। সেটা হচ্ছে প্রথম কি লিখতে হয়? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানের মধ্যে লিখবা যে কি লিখবো? স্টার্ট দিলাম, স্টার্ট। আমি প্রবলেমটা সলভ করি, এরপর তুমি বুঝতে পারবা। স্টেপ টু তে, স্টেপ টু তে ভাইয়া ইনপুট নেওয়ার কাজটা করতে হয়, অলরেডি জানো। তাহলে ইনপুট নিব আমরা, ইনপুট নাও। এখন ভাইয়া তোমার হাতে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে তিনটা বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এক্স নাও একটা, ওয়াই নিলাম একটা, জেড নিলাম একটা। এখন বলো তো কিসের কাজটা করতে হবে? সাবাস, বুঝছো ভাইয়া? বুঝছো? হ্যাঁ বুঝছি, অনেকেই বুঝছো। ক্লাসে ডিস্টার্ব করিও না, একটু দেখার চেষ্টা করো। বলো তো ভাইয়া। এরপর ইনপুট নেওয়ার কাজটা হয়েছে, এখন প্রসেসিং এর কাজটা করতে হবে। আর প্রসেসিং এর কাজটা করার জন্য আমাদেরকে দুইটা প্রসেস করতে হবে। একটা হচ্ছে আমাকে অর্ধ পরিসীমাটা বের করে বলে দেওয়া লাগবে, তাই আমরা লিখবো স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে আমরা এস, অর্ধ পরিসীমাটা আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য অর্ধ পরিসীমাটা লাগবে। তাই অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। এইটাও একটা পরিসীমার মানে প্রসেসিং এর অংশ, মানে এই সরি প্রক্রিয়াকরণের অংশ। আবার এরিয়া, এরিয়া হচ্ছে কি? ক্ষেত্রফল। এরিয়া ইকুয়াল এস কিউআরটি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এক্স, এস মাইনাস ওয়াই, এস মাইনাস স্টার দাও, মাঝখানে অবশ্যই স্টার ইউজ করবা, স্টার এস মাইনাস জেড। এই হচ্ছে দুইটা প্রসেসিং এর অংশ। এই দুইটা কি? প্রসেসিং এর অংশ। এই দুইটা বুঝছো? এতটুকু স্টার্ট দিলাম, ইনপুট দিলাম, যেটা তোমার কাছ থেকে ইউজারের কাছ থেকে নিতে পারবে সেটাই হচ্ছে ভাইয়া তোমার কাছ থেকে ইনপুট। ইনপুট হচ্ছে গ্রাহকের কাছ থেকে যেটা নেওয়া যায়। এরপর দিলাম ওকে। নেক্সট ভাইয়া স্টেপ 4 এ, আমি স্টেপ 4টা এই পাশে লিখতেছি। স্টেপ 4 এ কি করতে হয়? প্রিন্ট করবা ডাটাটাকে। তাহলে প্রিন্ট করবা ডেফিনেটলি এরিয়াকে। তোমার কি অর্ধ পরিসীমা দরকার ছিল? না তো, রাগ করছো?
আচ্ছা দেখো, এস ইন্টু এস মাইনাস, হ্যাঁ ঠিক আছে, সাবাস সাবাস। আবার বুঝুন ভাইয়া, কোনটা বুঝাবো ভাইয়া একটু বলো, একটু ব্যাকে নিয়ে যাও, একটু ব্যাকে চলে যাও ভাই। দুইটা কি দিতেই হবে স্টেপ থ্রিতে? হ্যাঁ স্টেপ থ্রিতে, কারণ ধরো ধরো হচ্ছে একজনকে কাজ করাইতে গেলে আমার দুইটাই লাগে, দুইজনকে লাগতেছে, ডেফিনেটলি তোমার দুজনকে আনতে হবে। এরিয়াটা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি তুমি বের করতে চাও, ডেফিনেটলি তোমার ওই এটাকে লাগবে। কিন্তু আমি এখানে একটা ভুল লিখছি, বলো তো কি, বলো কি ভুল লিখছি? যে বলতে পারবে ওরে ঈদের সালামি দিব, বলো এখানে একটা আমি ভুল লিখছি, ইচ্ছে করেই ভুলটা করছি, বলো এখানে একটা ভুল করছি আমি। ভাই একটু পানি দিন তো, বলো বলো একটা এখানে ভুল করছি। ভুলটা হচ্ছে ভাইয়া, তুমি ওই যে এইভাবে লিখতে পারবা না, এইভাবে লিখতে পারবা না, এইভাবে এটাকে লিখতে হবে এস ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, কারণ ভাগ অপারেটরটা হচ্ছে এইভাবে, এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, বাই 2, কারণ বাই অপারেটরটা হচ্ছে ঠিক ভাগশেষ, ভাগ অপারেটরটা হচ্ছে এইভাবে, বুঝছো? তাহলে এস ইকুয়াল এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, এটাকে এইভাবে লিখতে হবে। এখন আসো স্টেপ 4 এ, বুঝছো এটা? বুঝছো? হ্যাঁ সাবাস আয়েশা সিদ্দিকা, সাবাস। প্রিন্টএফ না, প্রিন্টএফ ফাংশন আমরা দেই নাই, টুয়েন ব্র্যাকেট দেই নাই, না আমরা হচ্ছে ভাগশেষ অপারেটরটা ভুল করছি ভাই, দুইটাই কি দিতে হবে? হ্যাঁ, বুঝছো এটা ভুলটা কোথায় হয়েছে? আয়েশা তুমি আমার নক দিও, আমি তোমাকে ঈদের সালামি দিয়ে দিব। ভাইয়া চিহ্ন হয় নাই, সাবাস। এস এর মান না এটা, হ্যাঁ ভাই 2, সাবাস। এই তোমরা তো ব্রিলিয়েন্ট কেমনে রে ভাই, সাবাস ব্রিলিয়েন্ট, সাবাস। নেক্সট আসো প্রিন্ট এফ। তাহলে আমরা প্রিন্ট করব কাকে? প্রিন্ট করো এরিয়াকে, প্রিন্ট করবো আমরা এরিয়াকে। স্টেপ 5 এ হবে, স্টেপ 5 এ হবে স্টপ, সাবাস ভাইয়া। অ্যালগোরিদম তো লিখতে, অ্যালগোরিদমে তো লিখতে পারবো, হ্যাঁ অ্যালগোরিদমে লেখা যাবে, কিন্তু শুনো অ্যালগোরিদমে তুমি লিখতে পারবা সত্য, কিন্তু কেন তুমি দুইটা দুই ভাবে শিখতে যাবা? কোড লিখবা যেভাবে, অ্যালগোরিদমটাও সেম ওয়েতে লিখো, অ্যালগোরিদমটাও সেম ওয়েতে, একটা প্রসেস শিখো। মাল্টিপল প্রসেস মানে দুই নৌকায় যদি পা দিতে যাও, আমার এটা হয়েছিল, আমার এক বন্ধু মেডিকেল প্রিপারেশনও নিছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, দুই নৌকায় পা দিতে গিয়ে মাঝখান দিয়ে গন, বুঝছো? দুই নৌকায় কখনো পা দেওয়া যাবে না, একটাতে একটাতে ফোকাস করো, বুঝছো? ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে নেই, ব্র্যাকেট দিছি। তাহলে এইটার ফ্লো চার্টটা ভাইয়া, ফ্লো চার্টটা কিভাবে আঁকবা? ফ্লো চার্টটা সেম একটা আমি করাই দিয়েছি, বাকিগুলো আমি তোমাকে বুঝাই দিই, কন্ডিশনালে চলে যাব। ফ্লো চার্টটা প্রথম স্টেপ 1 এ স্টার্ট দাও, দিলাম স্টার্ট। এরপর হচ্ছে প্রসেসিং এর কাজটা, তাহলে প্রসেসিং এর জন্য সরি ইনপুট গ্রহণের কাজ, তাহলে ইনপুটের জন্য আসবে একটা সামান্তরিক, দাও ইনপুট। ইনপুটের জন্য তোমাকে কয়টা আছে? এক্স আছে একটা, ওয়াই আছে একটা, জেড আছে একটা, ক্লিয়ার? ওকে। নেক্সট আসো আমরা কি করব? প্রসেসিং এর কাজটা করব। প্রসেসিং এর জন্য আসি কি? আয়তক্ষেত্র। তাহলে প্রসেসিং এর আয়তক্ষেত্রের মধ্যে আমরা সূত্রগুলো বলে দিব। সূত্রটা কি? এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো তো। 3 হবে, ইন্ড হবে না? আচ্ছা হ্যাঁ, এই শোনো, ইন্ড যেই কথা, স্টপ একই কথা। তুমি এখানে স্টার্ট দিয়ে ইন দিতেছো, একই কথা। স্টপ করা যে কথা, ইন দেয়া একই কথা। এরপর নেক্সট, নেক্সট হচ্ছে এরিয়া। এরিয়া ইকুয়াল এস কিউ আর টি, এস কিউ আর টি ইন্টু এস ইন্টু এস মাইনাস এ, সরি এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স স্টার এস মাইনাস ওয়াই স্টার এস মাইনাস জেড। তোমরা একটু বুঝে নিও যে আমি এইভাবে লিখছি, সূত্রটা জাস্ট দিছি। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হয়? সেটা হচ্ছে আউটপুটটা প্রিন্ট করতে হয়, আর ইনপুট যা আউটপুটও তাই। তাহলে প্রিন্ট দাও, প্রিন্ট করো কাকে? কাকে প্রিন্ট করবো? এরিয়াকে, এরিয়াকে। দেন তুমি স্টপ করে দিবা না? আর স্টপ করার জন্য যেটা আসে সেটা হচ্ছে কে? ডিম। এখানে কেউ কি আসো মিম ডিম আন্ডা? কেউ আবার মিম মিম নামে কেউ থাকলে আবার, স্যার ক্লাসটা কি সেকেন্ড ইয়ারদের জন্য সব মাথার উপর দিয়ে যাচ্ছে? তুমি কি ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ার হলে মাথার উপর দিয়ে যাবে। এরপরেও বুঝার কথা, এরপরেও বুঝার কথা। এরপর হচ্ছে স্টপ, বুঝছো? এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে স্বাভাবিক একটা অ্যালগোরিদম লেখার, স্বাভাবিক একটা অ্যালগোরিদম, একটা ফ্লো চার্ট করার একদম ইজি প্রসেস, একদম সহজ। বুঝছো জিনিসটা? কি করব? ইনপুট স্টার্ট নিবা, যে ডেটাটা ইনপুট দেওয়া আছে সেটা নিবা, এটাকে প্রসেস করবা, এই প্রিন্ট দিবা, স্টপ করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার বলো তো, ক্লিয়ার বলো, ক্লিয়ার? স্টপ যে কথা।
এখন আসো ভাইয়া একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি সবগুলো তোমাকে টাইপ ধরাই দিতেছি। এটা হচ্ছে HW, হোমওয়ার্ক, বা এখানে লিখে দিই হাউস ওয়াইফ, হাউস হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। এটা কিভাবে করবা আমি বলে দিতেছি। হাউস ওয়াইফ এটা হচ্ছে HW। ক্লিয়ার? এই বলো ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার নাকি হচ্ছে এখনো মাথার উপর দিয়ে যাইতেছে? ওকে সাবাস, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। নেক্সট, এইটা ভাইয়া বৃত্তের ক্ষেত্রফলের জন্য শুধুমাত্র যে জিনিসটা দেওয়া থাকে সেটা হচ্ছে তুমি ইনপুট হিসেবে নিবা। আমি তোমাকে জাস্ট প্রসেসটা বলে দিই। ইনপুট হিসেবে অনলি ব্যাসার্ধটা দেওয়া থাকে, সেটা হচ্ছে আর দেওয়া থাকে। আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। ধরো এই যে এটা একটা বৃত্ত, ধরো এই যে এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের এতটুকু অংশ হচ্ছে এটার আর, মানে অর্ধেক থেকে এতটুকু অংশ দেওয়া থাকে। আর বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি এরিয়ার জায়গায় লিখবা, এরিয়ার জায়গায় লিখবা পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা কি পারবা? বলো তো এটা পারবা? এটা হোমওয়ার্ক, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটাই হোমওয়ার্ক। নেক্সট, সেলসিয়াস থেকে ফারেনহাইট। এটা বারবার আসে, বারবার আসছে। দেখো রাজশাহী বোর্ড 2024 সালেই আসছিল সেলসিয়াস থেকে ফারেনহাইট। এ বলো বুঝছো? হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া কি অভিদাদার বক্ত? হ্যাঁ অভিদাদার বক্ত আমি। আচ্ছা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার জন্য তোমাকে কিছু একটা লিখতে হবে। আমি তোমাকে দেখাই। হ্যাঁ, একটা আমাদের দুইটা টেম্পারেচার আছে। সেটা হচ্ছে দেখবা আমাদের মানে জ্বর উঠলে, যখন এই ছোটবেলায় একদম আমার জ্বর উঠছিল, এরকম অবস্থা হয়েছিল একদম পুরা অন্ধকার দুনিয়া। বুঝছো? কখনো টাইফয়েড তোমাদের হয়েছে? হইলে বুঝতে পারবা, কাপড় চোপড় খুলে আল্লাহ কি একটা অবস্থা, মানে পুরা দুনিয়া অন্ধকার হয়ে যায়। এখন এইখানে হচ্ছে ভাইয়া সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে যে ধরো দিনের তাপমাত্রা, দিনের তাপমাত্রা যেমন তোমার ফোনটা যখন গরম হয়ে যায়, মারাত্মক লেভেলের হিট হয় না, ওইটা হচ্ছে আমরা টেম্পারেচারটা মাপি হচ্ছে সেলসিয়াস তাপমাত্রায়। কিসে? সেলসিয়াসে, সেলসিয়াসে। আর ধরো আমাদের শরীরের তাপমাত্রা, জৈবিক যে তাপমাত্রাগুলো আছে সেগুলো সাধারণত মাপা হয় ফারেনহাইট, সেলসিয়াস মানে ফারেনহাইটে। যেমন এখানে ধরো হচ্ছে কার হোমওয়ার্ক নাকি ভাইয়া? হ্যাঁ হোমওয়ার্ক, হোমওয়ার্কই তো দিলাম। পারবা না এটা? ভাইয়া লাস্টের গুলো একটু দেবব্রত দি, পারবা তো? পারবা তো? পারার কথা, ম্যাক্সিমামই পারার কথা। কোনটা বুঝিয়ে দিব একটু বলো? সেলসিয়াস থেকে ফারেনহাইট। ধরো এই যে এটা 36 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো 36 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে দিনের তাপমাত্রা। দিনের এখন এখন তাপমাত্রা আই গেস কত থাকার কথা একটু চেক দিয়ে জানো তো? এখন তাপমাত্রা কত? আই গেস 24 এর আশেপাশে হবে বা 28 ডিগ্রি, যে পরিমাণ গরম পড়ছে আরো বেশি হওয়ার কথা। ধরো হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমার জ্বর উঠলো। জ্বর কখন উঠে ভাইয়া? জ্বরের যে তাপমাত্রাটা সেটা হচ্ছে মাপা হয় এই যে এইভাবে, যে 100 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট টেম্পারেচারে মাপা হয়। সো একটা স্কেল থেকে আরেকটা স্কেলে ইন্টারনাল কিছু রূপান্তরের একটা সূত্র আছে। এই সূত্রটা আমি একটু তোমাকে লিখে দেখাই। সূত্রটা আমি তোমাকে লিখে দেখাই। এর মধ্যে হচ্ছে সূত্রটা দেখো, আমি তোমাকে সূত্রটা বুঝাই দিই, বাকিটা তুমি অটোমেটিক নিজে পারবা। সূত্রটা হচ্ছে আমার সাথে লিখো, C/5, C/5, সি মানে হচ্ছে সেলসিয়াস, ইকুয়াল F minus 32/9, F minus 32/9, F minus 32/9। দেখো এখন এটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করে এদিক ওদিক করতে হবে। তাহলে আমরা ফারেনহাইটটা বের করি। ফারেনহাইটটা বের করতে চাইতেছি, তাহলে ফারেনহাইটের জন্য আর গুণ করে দাও। তাহলে 9C, 9টাকে যদি এই পাশে নিয়ে আসো, 9টাকে যদি আর গুণ করে দাও, তাহলে 9C/5 থাকতেছে, তাই না? ইকুয়াল কত থাকবে? ইকুয়াল থাকবে F minus 32। তাহলে ফারেনহাইটটা আমরা বের করি। জাস্ট আর গুণ করে দিছি, এই পাশেরটা এই পাশে কর্নারে গুণ করে দিছি, এটা ওরটা ওর মতো করে আছে। তাহলে 9C/5, এই পাশেরটা ভাইয়া মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? +32, +32। তাহলে এটা হবে ফারেনহাইট। এটাই হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার সূত্র। মেইন সূত্র কোনটা? এই যে এটা। আমি একটু এই পাশে সরাই ফেলি এটাকে, তাহলে এটাকে একটু এই পাশে সরাই দিই। নেক্সট আসো এখানে। তাহলে তুমি এটাকে সি প্রোগ্রামিং এ কিভাবে লিখবা আমি তোমাকে দেখাই। লিখবা হচ্ছে 9/5, 9 এই যেভাবে 9/5 লিখলাম, 9/5। এটার সাথে সি কি আকারে আছে? গুণ আকারে। তাহলে গুণ দাও স্টার সি, সি গুণ আকারে আছে। প্লাস কত ভাইয়া? 32। এইটাই তো ফারেনহাইটের সূত্রটা, তাই না? ফারেনহাইটের এই সূত্রটাই আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে লিখতে হবে। দেখো 9 এর সাথে 5/5 কি আকারে আছে? ভাগ আকারে। এর সাথে সি কি আকারে আছে? গুণ আকারে, তাই না?
তাহলে এই কাজটাই আমরা করছি। তো এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো। সেলসিয়াস থেকে যাইতে বলছে কোথায়, ফারেনহাইটে। এই সূত্রটা বুঝছো, সূত্রটা বুঝছো ভাইয়া, সূত্রটা বুঝছো, সূত্রটা বুঝছো? হ্যাঁ 9/5, সাবাস দেওব্রত ডি, সাবাস। এটা এটা অনেক ইজি। সেলসিয়াসেরটা তোমরা নিজেরা বের করে নিও, এরপর আমি স্লাইডের মধ্যে আছে দিয়ে দিব। এখন দেখো ভাইয়া, এটা অ্যালগরিদমটা আমরা করি। সেলসিয়াস থেকে ফারেনহাইট, স্টেপ 1, স্টেপ 1 ভাই যেটা দেয়া আছে, সেলসিয়াসটা দেয়া আছে, সেটা হচ্ছে তোমার ইনপুট ডেটা, ইনপুট কি তো ডেটা। তাহলে স্টেপ 1 এ কি লিখবো, স্টার্ট লিখবো, স্টার্ট। স্টেপ 2 তে, স্টেপ 2 তে দিব কি, ইনপুট। কাকে ইনপুট নিবা ভাইয়া, যেটা দেয়া আছে, ইউজারের কাছে অনলি নিতে পারতেছে কে, সেলসিয়াস, দাও সেলসিয়াস। স্টেপ 3 তে প্রসেসিং এর জন্য, স্টেপ 3 প্রসেস করব আমরা। প্রসেস করার জন্য কোনটা, যে 9/5, 9 সরি f ইকুয়াল 9/5 স্টার সি প্লাস কত, 32 প্লাস 32। এখন স্টেপ 4 এ, স্টেপ 4 এ কি করব, স্টেপ 4 এ হচ্ছে আমরা প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, প্রিন্ট করে দাও কাকে, এফ কে, এফ। স্টেপ 5 এ, স্টেপ 5 এ স্টপ। বুঝছো, ক্লিয়ার? এই বলো ক্লিয়ার, বলো তো। এটা একটু চাইলে ব্র্যাকেটের মধ্যে আবার ওইটাকে এভাবেও লেখা যায়, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে একটু দেখায় ফেলি। সেটা হচ্ছে কেউ যদি এভাবে লিখতে চায় 9 স্টার সি বাই 5 প্লাস 32, একই কথা, একই কথা বোঝাবে, কোনো সমস্যা নেই, একই কথা। নেক্সট, এটা কি হবে, এটা করিয়ে করে ফেলিও। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক। সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটাও হোমওয়ার্ক। এটা করে ফেলিও। ইনপুট নিবে, সরি স্টার্ট করবে, ইনপুট নিবে, প্রসেস করবে, প্রিন্ট করবে, আউটপুট শো করবে। এটা কি পারবা, এটা কি পারবা? রেজাল্ট লিখতে হবে না, রেজাল্ট দেওয়া লাগবে না, রেজাল্ট দিতে হবে না, রেজাল্ট দিতে হবে না। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াস, একই কথা, সেম ওয়েতেই। এরপর হচ্ছে কন্ডিশনাল অ্যালগরিদম। কন্ডিশনাল অ্যালগরিদম আমি একটা শিখাবো, এরপর হচ্ছে বাকিরা তোমরা ইজিলি নিজেরা পারবা। ভাই চৌধ ভাই, ভাই একটু পানি লাগবে? আচ্ছা দেখো দাঁড়াও, মানে তোমাদের ক্লাস নিতে নিতে হয়রান হয়ে যায় তো, বুঝছো? সাবাস। নেক্সট আসো হচ্ছে আমাদের এখন একটা কন্ডিশনাল গুলা শিখতে হবে, সেটা হচ্ছে শর্ত ভিত্তিক। শর্ত ভিত্তিকের জন্য আমি কাউকে একটু ধরি ক্লাসের, কাকে ধরবো, কাকে ধরবো বলো? ইজি গেম, গেম ইজি। আচ্ছা এখানে কারে ধরা যায়, ধরো হচ্ছে আমরা একটু ধরি এই তিনজন হচ্ছে, এই তিনজনের মধ্যে প্রথম হচ্ছে গোপাল। গোপাল, কন্ডিশনাল গুলো এখন আমরা শিখবো, কন্ডিশনাল অ্যালগরিদম গুলো এখন আমরা শিখবো। এটা হচ্ছে গোপাল, এরপর এটা হচ্ছে দেবব্রত, অনেকক্ষণ ধরে হাসতেছিল, পরেই ধরি। এটা হচ্ছে দেবব্রত, দেব মানটা কেমনে, দেবব্রত। এরপর এটা হচ্ছে আমাদের কে, কেউ ভয়ে কমেন্ট করতেছে না, এটা হচ্ছে আমাদের আশরাফুল। আশরাফুল নামটা খুবই সুন্দর, আশরাফুল মানে হচ্ছে সৃষ্টির সেরা বেবি খুব সম্ভবত। এখন দেখো লোক, এই তিনজন কি করছে জানো, এই তিনজন হচ্ছে কোনো কারণে সামহাও মানে একটা জিনিস চুরি করে ফেলছে, বুঝছো? এখন আবার তিনজন চুর হইলেও এটা সব ভালো, সবটা কি ওরা সত্যবাদী, বুঝছো? চুর হইলেও সব ভালো একটা কথা ছিল, সেটার মধ্যে এই তিনজনের মধ্যে তিনজন চুরি করছে একই জিনিস, তিনজন মিলে একটা জিনিস চুরি করছে। এখন আমি তো ধরে ফেলছি যে কে মানে এই তিনজন, লোক কন্ডিশনাল যদি তুমি এই গেমটা বুঝতে পারো তাহলে কন্ডিশনাল গুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এই তিনজন কি করছে, চুরি করছে। এখন আমি এই তিনজনকে ডাকলাম, বললাম যে কে চুরি করছো বলো তো। ও বলতেছে, প্রথম গোপাল বলতেছে ভাই আমি করি নাই, ও তো সত্যবাদী, ও বলছে ভাই আমি করি নাই, একদম আমি করি নাই মানে করি নাই প্রথম। এরপর আমরা কয়জন, আমার কাছে আর কয়জনের হাতে অপশন আছে, দুইজনের কাছে। প্রথম জন বলছে করি নাই মানে না। এখন দেবব্রতের কাছে এবং আশরাফুল, এই দুজনকে আমি পিটাইলাম কিছুক্ষণ, বলছি যে কে করছে, দুজনের মধ্যে কে করছে আমি জানি না এখনো, স্টিল নাও। এখন দেবব্রত একদম অস্বীকার করে ফেলছে যে ভাই করিই নাই, তাহলে ও ভাই না করলো। এখন বলো তো এই থার্ড পার্সন যে আশরাফুল আছে, ওর কি আমি আজ করবো নাকি করবো না?
অটোমেটিক আমি ড্যাম শিওর হয়ে গেছি না যে আশরাফুলই চুরি করছে। ক্লিয়ার? এটাই হচ্ছে কন্ডিশনাল। যে আমরা তোমাকে আরো ইজিলি সিম্পল ওয়েতে বুঝাই। ধরো এই তিনটা দোকান, দুইটা দোকান চিন্তা করো, দুইটা দোকানের মধ্যে, দুইটা দোকান তুমি চিন্তা করো, এটা হচ্ছে দুইটা দোকান। এই দুইটা দোকানের মধ্যে আমি তোমাকে বলে দিলাম, দেখো সি প্রোগ্রামিং এ আমরা কাজ করব হচ্ছে সম্ভাব্য কি কি হইতে পারে এই জিনিসটা নিয়ে। সম্ভাব্য যতগুলা মান পসিবল সবগুলোই আমরা বলে দিব যে এখানে কি কি হইতে পারে, বুঝছো? কারণ আমি জানি না কি কি আউটপুট আসতে পারে বা ইনপুট হবে, বুঝছো? এরপর হচ্ছে, এরপর দেখো নেক্সট, দেখো ভাগ্যিস। এরপর দেখো এই দুইজনের মধ্যে আমি বললাম যে এটার মধ্যেও প্রোডাক্ট, ধরো এ দোকান এটা, বি দোকান এটা, এই দুইটা দোকানের মধ্যে আমরা মাঝে মাঝে হয় না যে তুই দুইটা দোকান দেখবি, দুইটা দোকানের মধ্যে প্রথমটাতে যদি তুই পাস তাহলে তো পাইলি, আর যদি প্রথমটাতে না পাস তাহলে শিওর তুই দ্বিতীয় দোকানটাতে পাবি। তাহলে আমরা দুইটা দোকানের মধ্যে আমি ধরো সামহাও একজনের নাম বললাম, সেটা হচ্ছে সাইফা জান্নাত। সাইফা জান্নাতরে বললাম যে তোমার কাছে হচ্ছে তোমার টাকাগুলো আমি দুইটা দোকানের মধ্যে যে কোনো একটা দোকানের মধ্যে আমি রাখছি। সাইফা কি করলো, একদম ড্যাম শিওর ও জানে যে দুইটা দোকানের মধ্যে যে কোনো একটা দোকানের মধ্যে টাকা রাখা আছে। এখন প্রথম ও গেল, প্রথম এ দোকানে টেস্ট দিছে, যে এ দোকানে টেস্ট দিয়ে বলছে যে এই দোকানদারে জিজ্ঞেস করছে টাকা কি আছে, নাই। তখন ও যদি এই দোকানে না পায় তাহলে অটোমেটিক ও এই দোকানে পাবে, কারণ টাকা তো আগে থেকে রাখা আছে। এইটাতে যদি না পায় তাহলে ওইটাতে মাস্ট বি পাবে। ইয়েস নো উত্তর আসতেছে, দুইটা উত্তর আসতেছে। ধরো এই দোকানের এর কাছে আমি জিজ্ঞেস করলাম টাকা কি আছে, ও দুইটাই সম্ভাব্য কয়টা উত্তর দিতে পারে, দুইটা, একটা হচ্ছে ইয়েস আর না হয় নো। যদি ইয়েস হয় তাহলে ওর কাছে টাকা আছে, যদি নো হয় বাই ডিফল্ট কার কাছে টাকা আছে, ওর কাছে। বুঝছো জিনিসটা? সো এইগুলা কি বলা হয় কন্ডিশনাল অপারেটর। এর মধ্যে ভাই আমি তোমাকে প্রথম দেখাই, দুইটা ধরো দুইটা সংখ্যার মধ্যে কে বড় আমরা টেস্ট করতে চাই, দুইটা সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে মধ্যে কে বড় এটা আমরা টেস্ট করতে চাই। এই যে দেখো এগুলো হচ্ছে কন্ডিশনাল, এগুলাকে বলা হয় শর্ত ভিত্তিক। তাহলে ভাইয়া তুমি আমারে বলো তো, দুইটা সংখ্যার মধ্যে যদি আমরা চেক করতে চাই, দুইটা সংখ্যার মধ্যে যদি আমি চেক করতে চাই, প্রথম শর্তটা আমরা চেক করি যে এ গ্রেটার দেন বি কিনা, এ কি বি এর চাইতে বড় কিনা। এটার ভাইয়া ইয়েস নো কয়টা উত্তর আসতে পারে, দুইটা উত্তর আসতে পারে, এর মাঝখানে কোনো উত্তর হবে না, হয় এ বড় হবে আর না হয় কে বড় হবে। যদি ভাইয়া ইয়েস আসে, যদি ইয়েস আসে, যদি ইয়েস আসে তাহলে প্রিন্ট, প্রিন্ট করবে কে বড়, প্রিন্ট করবে এ ইজ লার্জেস্ট, এ ইজ লার্জেস্ট। যদি ভাইয়া নো হয়, যদি নো হয় বাই ডিফল্ট বি বড়, তাহলে প্রিন্ট বি ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট। বুঝছো? এই কাজটাকেই বলা হয় কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল জিনিসটা তোমাকে বোঝার জন্য তোমাকে ইজিলি বলো তো কন্ডিশনাল জিনিসটা বুঝছো, কন্ডিশনাল জিনিসটা বুঝছো? একটু দেখো আমার সাথে সাথে একটু দেখো। এইটাকে বলা হয় প্রথমটা ভাইয়া, যেটা তিনটা দোকানের মধ্যে আমরা যেটা টেস্ট দিতেছিলাম, এই তিনটার মধ্যে আবার ফিরে আসি। প্রথমটাকে বলা হবে ইফ, প্রথমটাকে বলা হবে ইফ, যদি ওর কাছে প্রোডাক্ট থাকে থাকে। এরপর আমরা যাব যদি ওর কাছে না থাকে তাহলে ওর কাছে, এটাকে বলা হয় এলস ইফ, এলস ইফ মানে ইফ অর্থ হচ্ছে যদি, এলস ইফ অর্থ হচ্ছে তা না হলে যদি। আর সর্বশেষ যার কাছে একদম ড্যাম শিওর সেটা হচ্ছে এলস, এলস মানে একদম তা না হলে, তা না হলে ইফ এলস ইফ এলস। এর মধ্যে আমাদের কন্ডিশনাল কন্ডিশন গুলো বসবে। তাহলে প্রথম ভাই কন্ডিশনালের জন্য ফ্লো চার্টের মধ্যে যেটা আসে, ফ্লো চার্টের যে আকৃতিটা সেটা হচ্ছে এরকম একটা রম্বস আকৃতি ফ্লো চার্ট ইউজ করা হয়। এর মধ্যে শর্তটাকে ইনক্লুড করতে হবে। এই শর্তের আবার দুইটা ডানা আছে, দুইটা ডানা, পাখির মতো দুইটা ডানা। এই দুইটা ডানার মধ্যে তুমি উত্তর পাবা, হয় পাবা ইয়েস আর না হয় নো। কি পাবা? ইয়েস নো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা একটু চেক করি প্রথম প্রথম যে অপশনটা, যে দুইটি সংখ্যার মধ্যে কে বড়, কে বড় এটা আমরা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট করি। প্রবলেমে চলে আসছি, প্রবলেমে চলে আসছি, একটু দেখো প্রবলেমে চলে আসছি, দেখো একটু প্রবলেমগুলো আমরা সলভ করি। প্রথম দুইটা সংখ্যার মধ্যে কে বড়, দুইটা সংখ্যা বলে দিছে এ একটা বি একটা। তাহলে আমরা চেক করি। প্রথম স্টেপ ওয়ানে লিখি আমরা, স্টেপ ওয়ানে অ্যাজ ইউজুয়াল কি লিখবো, লিখবো হচ্ছে স্টার্ট, দাও স্টার্ট। নেক্সট স্টেপ টুতে, স্টেপ টুতে, স্টেপ টুতে হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কে বড় তার নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট করতেছি। ইনপুট দিতে হবে,
দাও ইনপুট, দিলাম ইনপুট এ কমা বি, দুইটা ডেটা নিলাম। নেক্সট স্টেপ 3 তে আমরা যেই কাজটা করব, কন্ডিশনটা অ্যাপ্লাই করব। এখানে কি কোনো প্রসেসিং আছে? প্রক্রিয়াকরণ তো এখানে নাই ভাইয়া, এখানে তো কোনো কিছু যোগ করতে বলে নাই, বিয়োগ করতে বলে নাই, কন্ডিশন চেক করতেছে। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা চেক দিই, ইফ বলি, ইফ মানে হচ্ছে যদি ভাইয়া এ গ্রেটার দেন বি হয়, যদি এটা ইয়েস আসে, ইয়েস যদি আসে তাহলে ইয়েস লিখো। এখানে আমি একটু দাঁড়াও, এখানে আরেকটু ছোট করে লেখা লাগবে, আর না হয় জায়গা আটতেছে না, একটু টাইম নিতেছি ভাই, দাঁড়াও। আমি এখানে মুছে দিই, এ আর বি বুঝছো অলরেডি। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে স্টার্ট। স্টেপ 2 তে কি লিখবো? স্টেপ 2 তে হচ্ছে ইনপুট নিবে, দুইটা ডেটা ইনপুট দাও এ কমা বি, স্টেপ 3 তে কি হবে? আমার সাথে শেষ পর্যন্ত যারা থাকবা ওরা একদমই সিরিয়াসলি ভালো করবা এই অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে। আমি ধারাগুলা রাখছি, তোমরা ক্লাসে থেকে মানে যাও না, অধিবর্ষটাও আমি রাখছি, এই যে ধারাটাও রাখছি। এটার পরপরই আমরা ধারাতে চলে আসবো। ধারাতে দেখো এখানে এটা স্টেপ 3 তে কি হবে? ইফ দাও, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর চাইতে বড় হয় তাহলে ভাইয়া প্রিন্ট করবে কে বড়, প্রিন্ট এ ইজ লার্জেস্ট, যদি ভাইয়া প্রিন্ট করবে কি এ ইজ লার্জেস্ট, যদি এটা সত্য হয়। আর যদি মিথ্যা হয় এলস সত্য হচ্ছে, তা না হলে ইফ আর এলস, দুইটা কন্ডিশন যদি আসে, দুইটা শর্ত, যদি দুইটা সম্ভাব্য মান বোঝায় তাহলে ইফ আর এলস ইউজ করা লাগবে। তাহলে এলস হচ্ছে প্রিন্ট করবে, তা না হলে বি ইজ লার্জেস্ট, বলো তো প্রিন্ট করে ফেলছো না ডেটাটা? প্রিন্ট তো করছো, বাকি কি আছে? স্টেপ 4 এ স্টপ করে দাও। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? বলো তো ক্লিয়ার? ইয়েস হলো? ওই যে ধরো দেবব্রতর কাছে প্রোডাক্ট থাকলে ওর কাছে আছে, আর যদি না থাকে, ধরো দুইজন চোরের মধ্যে একজনের কাছে যদি প্রোডাক্ট না থাকে, অটোমেটিক আরেকজনের কাছে থাকবে। যদি এ বড় হয়, কন্ডিশন যদি এ বড় হয়, এ বড়, আর যদি না হয় বাই ডিফল্ট বি বড়, তাই না? ওকে, ক্লিয়ার? নেক্সট আসো ভাইয়া, তিনটা সংখ্যার মধ্যে কে বড়? তাহলে তিনটা সংখ্যার মধ্যে তুমি, আচ্ছা এটা একটু ফ্লো চার্টটা আমি করে দিই। ফ্লো চার্টের জন্য যেভাবে আসবে তোমাকে দেখাই, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমাকে ফ্লো চার্টটা আমি আঁকতেছি যে দুটো সংখ্যার মধ্যে কে বড়। প্রথম দেখো স্টার্ট দিব আমরা, দিলাম স্টার্ট। এরপর হচ্ছে ইনপুটের জন্য কি আসবে? ইনপুট দাও হচ্ছে দুইটা সংখ্যা, ইনপুট দাও এ কমা বি, নিলাম এ কমা বি। এরপর ডিরেক্ট ভাবে কন্ডিশনে চলে আসছে না? আর কন্ডিশনের জন্য আমাদের কি আকৃতি ইউজ করতে হয়? রম্বস। তাহলে এই যে দেখো আমরা একটা রম্বস দিলাম, রম্বস দিয়ে বললাম যে এ গ্রেটার দেন বি কিনা। এই শর্তটা যদি ইয়েস হয়, কি হয়? ইয়েস নো উত্তর আসতে পারে। যদি ইয়েস হয় আর একটা আসতে পারে নো হয়। যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কাকে প্রিন্ট করবে? প্রিন্ট করো, প্রিন্টের জন্য সিম্বল আসবে কি? ডেফিনেটলি ইনপুট এবং আউটপুট সেম, তাহলে প্রিন্ট করবে কাকে? প্রিন্ট করো বি এ ইজ লার্জেস্ট, বুঝে নিও। এরপর নোতে যদি নো হয় তাহলে প্রিন্ট করো বি ইজ লার্জেস্ট, বুঝছো? ইয়েস হলে ওইটা, নো হলে এটা এখানে চলে আসবে। এখন তোমাকে স্টপ করানো লাগবে। স্টপ করানোর জন্য তোমাকে এ বি কে লার্জেস্ট কি হবে? বুঝি নাই ভাইয়া? এ বি কে লার্জেস্ট লিখতেই হবে কি ভাই? হ্যাঁ লিখতে হবে, আর হয়তো বুঝবা না তো কে? তাহলে বলো, এই দুটাকে এখন তোমাকে কানেক্ট করতে হবে। আর কানেক্টরের জন্য যে সিম্বলটা আসে সেটা হচ্ছে গোলাকৃতির একটা শেপ আছে, এরকম একটা গোল সার্কেল। তোমাকে এই ইনপুট এবং আউটপুটটাকে দুটাকে একসাথে কানেক্ট করে দিতে হবে। আর কানেক্টের জন্য আসবে হচ্ছে একটা গোল সার্কেল হচ্ছে একটা কানেক্টর হিসেবে কাজ করবে। কি করবে? কানেক্টর হিসেবে। এখন তোমাকে এইটাকে স্টপ করে দাও এখানে স্টপ করে। বুঝছো এটা? ক্লিয়ার ভাইয়া? আই গেস ক্লিয়ার। ওকে, নেক্সট তিনটা সংখ্যার মধ্যে কে বড়? এটা তুমি হাউস ওয়াইফ করে রাখবা, হাউস ওয়াইফ। এটাও এইচডব্লিউ। আমি তোমাকে বলে দিই শর্তটা কি। তিনটা সংখ্যা, এ একটা, বি একটা, সি একটা। প্রথম শর্তটা চেক দাও, ইফ
এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি কিনা, এ কি বি এর চাইতে বড় কিনা, এ কি সি এর চাইতে বড় কিনা। ধরো তোমরা এখানে ধরো আমি তিনজনের নাম নেই। ধরো হচ্ছে কার নাম নেওয়া যায়, ইন্ট কই, ইন্ট দিলাম তো, স্টপ করলাম না, আমরা স্টপ করলাম তো শেষে। ইফ এ গ্রেটার দেন বি দিলেও হবে, কোনো সমস্যা নাই। ধরো হচ্ছে রিচি আর হচ্ছে তামিম আর হচ্ছে দেবব্রত, এই তিনজনের বয়সের তুলনা করতেছি। আর রিচি, তামিম আর হচ্ছে ধরো আমি, এই তিনজন, দেবব্রতরে বাদ দিলাম। এখন আমি চেক করতে চাই যে আমাদের মধ্যে কে বড়। তুমি কি করবা, প্রথমে চেক করবা যে আমি কি বাকি দুইজনের চাইতে বড় কিনা, এ কি বাকি দুইজনের চাইতে বড় কিনা। এই অ্যান্ড অপারেটর অলরেডি চিনো, দুইটা শর্তকে আলাদা আলাদা এবং লিখতেছি। যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে এ বড়, যদি এটা সত্য না হয় চলে যাবে এলজিফ এর কাছে। এলজিফ হচ্ছে তা না হলে তখন চেক করবে বি কি এর চাইতে বড় কিনা, সরি বি কি সি এর চাইতে বড় কিনা, বি কি সি এর চাইতে বড় কিনা। যদি এটা সত্য হয় তাহলে বি বড়, আর যদি একটা কন্ডিশন সত্য না হয় এলস সি বড়। বাই ডিফল্ট সি বড়, কারণ তুমি তো ওর কাছে সি এর কাছে যাবাই না, কারণ এই দুইটা অলরেডি ছোট হয়ে গেছে। নেক্সট আসে হচ্ছে আমাদের অধিবর্ষ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 5 স্টার প্রায় সময় আসতে দেখা যায়, আসতেও পারে, এটা 5 স্টার। অধিবর্ষ, অধিবর্ষ নাম শুনছো? ও মারে এত হার্ড কেন পড়াগুলা, হার্ড লাগতেছে, হার্ড লাগতেছে, সিরিয়াসলি হার্ড। সাইবাজান না তুমি কত এইচএসসি 26 নাকি 27 একটু জানাও তো, একটু জানাও, জানাও তো ভাইয়া তুমি কি এইচএসসি 26 নাকি 27? আমি আর আধা ঘন্টার মতো কন্টিনিউ করবো, 10টা 2 বাজে, আমি 10:30টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। একটু দেখো, লিপিয়ার আমার সাথে একটু লিখো, লিপিয়ার বা অধিবর্ষ, এর চেয়ে সহজ উপায় আমি আর দেখাইতে পারবো না। লিপিয়ার বা অধিবর্ষ আমার সাথে সাথে একটু লিখো, লিপিয়ার বা অধিবর্ষ। লিপিয়ার বা অধিবর্ষ হচ্ছে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার হতো তিনটার মধ্যে বললে, এটাই দাঁড়াও আমি দেখাইতেছি, তিনটা এটার মধ্যে কাজে লাগবে। 26 সাইফের জন্য 26 হলে তোমার কঠিন লাগার কথা না, একটু ঠান্ডা মাথায় এটা এই প্রবলেমটা বুঝো, এই প্রবলেমটা বুঝলে বাকিগুলো ইজি হয়ে যাবে। দেখো লোক, লিপিয়ার, লিপিয়ারের মধ্যে ভাইয়া প্রথম লিপিয়ারের ইংরেজি ইয়ার লিখতে পারি, ইয়ার, ইয়ার, তাই না? এটা বছর চাইছে, একটা বছর লিপিয়ার বা অধিবর্ষ কিনা। অধিবর্ষ কখন হয়, যদি একটা বছরের মধ্যে 366 দিন হয়, তাই না? তখন একটা বছর কি হয়, লিপিয়ার। এখন কথা হচ্ছে লিপিয়ারটা আমরা কিভাবে বের করতে পারি। প্রথম শর্ত ভাইয়া, প্রথম শর্ত, একদম মনোযোগ দাও। প্রথম শর্ত হচ্ছে ভাইয়া শতাব্দীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শতাব্দী। শতাব্দী কোনগুলো? শতাব্দী কোনগুলো? যেগুলা প্রতি 100 বছর পর পর যেটা আসে। এখন ভাইয়া প্রতি একটা কন্ডিশন মনে রাখবা, লিপিয়ার আসবে শতাব্দীর ক্ষেত্রে। যেমন ধরো আমি একটা সাল লিখলাম হচ্ছে 2000, এই 2000 সালের পরে লিপিয়ার হচ্ছে, মানে সরি 2000 সালের পরে শতাব্দী হচ্ছে 2100। কত? 2100। একটু বোঝার চেষ্টা করো আমার সাথে, একটু বোঝার চেষ্টা করো, 2100। এখন এই যে এটা 2100 লিপিয়ার না, প্রতি 400 বছর পর পর লিপিয়ার আসবে। কি আসবে? প্রতি 400 বছর পর পর। তাহলে শতাব্দীর ক্ষেত্রে ভাইয়া যদি 2000 সালটা লিপিয়ার হয়, 2000 সালটা লিপিয়ার হয়, তাহলে এর পরবর্তী লিপিয়ার হবে 2400, এর পরবর্তী সাল হবে 2400। এটা হচ্ছে শতাব্দীর ক্ষেত্রে। এখন ভাই আমরা শতাব্দী গুলা চেক দিব না, এটা হচ্ছে শতাব্দী, শতাব্দীর ক্ষেত্রে, তাহলে শতাব্দীটা এই পাশে থাকুক। আরেকটা হচ্ছে স্বাভাবিক বছর, যেগুলো স্বাভাবিক, যেগুলো হচ্ছে ধরো স্বাভাবিক বলতে পারো বা নর্মাল, স্বাভাবিক গুলা, স্বাভাবিক বছরগুলো, স্বাভাবিক গুলা হচ্ছে প্রতি 4 বছর পর পর লিপিয়ার আসে। কত বছর পর পর? 4 বছর পর পর। তাহলে 4 বছর পর পর যদি লিপিয়ার আসে, তাহলে যেমন 2020 যদি লিপিয়ার হয়, তাহলে এর পরবর্তী লিপিয়ার হবে 2024, 2024। এইটা বলো তো, এটা কি শতাব্দী? এটা কি শতাব্দী? না তো, কারণ এটা তো 100 বছরের না, এটা তো 100 বছর না। বলতো এটা কি শতাব্দী? শতাব্দী তো না, এটা শতাব্দী। তাহলে শতাব্দীর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে শতাব্দী না। তাহলে শতাব্দী না মানে এই বছরটা কি ভাইয়া 100 দ্বারা ভাগ যাবে? যাবে না তো। কিন্তু ওইটা কি 400 দ্বারা ভাগ যাবে? যাবে। তাহলে শতাব্দীর ক্ষেত্রে তোমাকে চেক করতে হবে প্রথম শর্তটা, শর্ত 1, শর্ত 1, তোমাকে যদি বছরটা ইয়ার
ইয়ারটা যদি 400 দ্বারা ভাগ যায়, কি দেয়? 400 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা যদি শূন্যের সমান হয়, দেখো আমি লিখি ইয়ার পার্সেন্ট লিখবো কত? 400। প্রথম শর্ত ইকুয়াল ইকুয়াল 0। যদি এটা হয়, মানে তুমি ধরো, আমি তোমাকে একটু দেখাই, শর্তটা দেখাই। ধরো 2000 সাল লিপিয়ার, 2000 সাল লিপিয়ার, এটাকে আমরা 400 দ্বারা ভাগ করতেছি। কত দ্বারা? 400 দ্বারা। তাহলে 5 বার যাবে, তাহলে 5, তাহলে কত আসতেছে? 2000। তাহলে এই যে আমরা চেক করলাম, এই যে এটা ভাগশেষটা কত আসতেছে? 0। এই কন্ডিশনটাই আমরা চেক করছি যে 2000 সালকে 400 দ্বারা ভাগ করলে কি ভাগশেষটা কি 0 আসতেছে কিনা। অর্থাৎ এই মডুলাস অপারেটর দ্বারা কি বোঝায়? ভাগশেষ। 400 দ্বারা ভাগ করব, ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা কত হবে? লিপিয়ার হবে। আর যদি ভাইয়া এটা হচ্ছে শতাব্দীর ক্ষেত্রে শর্ত 1, দ্বিতীয় শর্ত হচ্ছে ভাইয়া এটা তো শতাব্দীর ক্ষেত্রে 400 বছরের ক্ষেত্রে প্রতি 400 বছর পর পর যেটা আসে। এরপর দ্বিতীয় শর্তটা দেখো, দ্বিতীয় শর্ত হচ্ছে 4 বছর পর পর আসবে, প্রতি 4 বছর পর পর। তাহলে দ্বিতীয় শর্তটা হইতে হবে ইয়ারটা ভাইয়া 4 দ্বারা ভাগ যাওয়া লাগবে। তাহলে ইয়ার পার্সেন্ট 4, কারণ প্রতি 4 বছর পর পর কি আসতেছে? লিপিয়ার আসতেছে। এবং সেম বছরটাই 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না। তাহলে আমরা লিখি ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাইতেছি, নট ইকুয়াল 0। যেমন আমরা দ্বিতীয় শর্তটা আছে শর্তটি এর মধ্যে, যেমন তোমাকে আমি দেখাই, সেটা হচ্ছে 2024 সাল ধরো লিপিয়ার ছিল। 2024 সালকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 5 4 5 20, 0 4 6 24, তাহলে 24, তাহলে 506। ভাগশেষ কত আসতেছে? 0। 2024। আচ্ছা বলো তো 2024 কে কি 100 দ্বারা ভাগ যাবে? 100 দ্বারা কি ভাগ যাবে না? তো 20 দশমিক কত চলে আসবে? 24। তার মানে দুইটা শর্ত আমরা পাইলাম। প্রথম শর্ত হচ্ছে 400 দ্বারা ভাগ গেলে লিপিয়ার, 400 দ্বারা ভাগ গেলে সরাসরি লিপিয়ার। আর যদি আবার সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ যায় কিন্তু 100 দ্বারা ভাগ না যায়, তখন এটা কি হবে? নট লিপিয়ার। বুঝছো? সরি, এটা হবে লিপিয়ার। আর যদি এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা শর্তও না মানে, তখন সেটা চলে যাবে নট লিপিয়ারের মধ্যে। বুঝছো জিনিসটা? একদমই সহজ। 400, আচ্ছা দেখো আমি তোমাকে ঠান্ডা মাথায় বুঝাই। 400 দ্বারা ভাগ গেছে লিপিয়ার সরাসরি। আচ্ছা 400 দ্বারা হইলো না, ওই যে আমাদের মানে কিছু মানে মা বাবাদের সন্তান থাকে না, প্রথম সন্তান দ্বারা হইছে না, মানুষ হইছে না, দ্বিতীয়টারে ধরি, দ্বিতীয়টা হইছে না, তৃতীয়টা এমনি মানুষ হবে না। প্রথম শর্তটা কি? শতাব্দীর ক্ষেত্রে, তাই না? তাহলে 400 দ্বারা ভাগ যাওয়া লাগবে। 400 দ্বারা ভাগ গেলে ভাগশেষটা যদি 0 হয় তাহলে লিপিয়ার। এটাও হইল না। আচ্ছা চেক করি তো 4 দ্বারা ভাগ যায় কিনা, 100 দ্বারা কি ভাগ না যায় কিনা। আচ্ছা যায়, তাহলে লিপিয়ার। এটাও হইছে না, তাহলে নট লিপিয়ার। বুঝছো জিনিসটা? কন্ডিশনটা বুঝতে পারলেই হবে। তাহলে চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। প্রথম দেখো, একদম প্রথম লিখবা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 ক্লিয়ার? এটা ক্লিয়ার? বলো, বলো তো, 44 জন লাইভের মধ্যে আসো, জিনিসটা কি ক্লিয়ার? বলো তো, বলো আমার সাথে। এটা বুঝছো? জিনিসটা বুঝলেই একদম ইজি। ক্লিয়ার না? দেখো প্রথম স্টেপ 1 এ দিব স্টার্ট, দিলাম স্টার্ট। স্টেপ 2 তে হচ্ছে ইনপুট নাও। কি নিব আমরা? ইয়ারকে, বছরটাকে নিতেছি, বছরটাকে নিতে চাইতেছি আমরা, বছরটা নিলাম। এরপর ভাইয়া স্টেপ 3 প্রথম কন্ডিশন শর্ত মানলে লিপিয়ার, শর্ত না মানলে লিপিয়ার। হ্যাঁ ওকে। ইফ, প্রথম কন্ডিশন, ইফ যদি বছরটা ওয়াই ইয়ার পার্সেন্ট 400 ইকুয়াল 0, যদি এটা কন্ডিশনটা সত্য হয়, প্রিন্ট করো লিপ ইয়ার। যদি সত্য না হয় চলে যাও দ্বিতীয় জনের কাছে, দ্বিতীয় জনরে গিয়া বলো এলজিফ, দ্বিতীয় জনরে বলো ভাই তুই একটা কাজ কর, কি কর, ইয়ারকে
4 দ্বারা ভাগ কর, ভাগ করে ভাগশেষটা 0 কিনা আস কর এবং চেক কর সেম ইয়ারটা এন্ড অপারেটর। এখানে হচ্ছে এন্ড অপারেটর ইউজ করতে হবে। দুইটা শর্ত যদি তুমি এক জায়গায় করতে চাও, ইয়ারটাকে 100 দ্বারা ভাগ কর। ইয়ার আমি ওয়াই লিখলাম, তোমরা এখানে ওয়াই লিখলে ইয়ারই লিখবা। ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়াল 0 কিনা চেক কর। এলজিফ যদি এই শর্তটাও মানে বল তুইও লিপ ইয়ার, বল লিপ ইয়ার, প্রিন্ট কর লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। এই দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটাও না মানে তাহলে হচ্ছে আমি এই পাশে লিখে দেখাই, যদি একটা কন্ডিশনও না মানে, এই দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশনও না মানে, তখন তুই ওরে বল যে, ওরে কি বল, এলস, এলস প্রিন্ট কর নট লিপ ইয়ার। এটা লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। আমি তোমাকে একদম রিয়েল লাইফ দেখাইতেছি। এরপর হচ্ছে আমাদেরকে স্টেপ 4 এ কি করা লাগবে, স্টপ করে দেওয়া লাগবে, স্টপ করে দেওয়া লাগবে। ক্লিয়ার? বলো তো ভাইয়া, এটা কি ক্লিয়ার? বলো ক্লিয়ার? দেখো আমি তোমাকে একদম নর্মালি দেখাই। সেটা হচ্ছে ওয়াই ইয়ার নিছো 2000 সাল, 2000 সাল। কত নিছো? 2000 সাল। প্রথম কন্ডিশনটা চেক দিবে, চেক দিয়ে দেখছে 400 দ্বারা ভাগ যায়, ও তখন আর সামনের দিকে আগাবেই না, লিপিয়ার দেখায় ফেলবে। বুঝছো? জিনিসটা ক্লিয়ার? এখন তুমি ওয়াই নিছো কত? 2026, সরি 2024। প্রথম কন্ডিশন চেক দিছে, লিপিয়ার হইল না, পরেরটাতে চলে গেছে, পরেরটাতে হয়ে গেছে, লিপিয়ার দেখাইতেছে। বুঝছো? এরপর আরেকটা নিছো, ওয়াই নিছো হচ্ছে 2026। প্রথমটা চেক দিল, 400 দ্বারা যাইতেছে না। আচ্ছা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারাও যাইতেছে না। 100 দ্বারাও মানে নট ইকুয়াল দেখাইতেছে। তাহলে এটাও হইল না, চলে যাবে কার কাছে? প্রিন্ট নট লিপ ইয়ার। বুঝছো জিনিসটা? সো আমরা চলো ফ্লো চার্টটা আঁকায় ফেলি, ফ্লো চার্টটা আঁকায় ফেলি। বুঝছো এটা? সাবাস। নেক্সট ফ্লো চার্টটা ভাই কিভাবে আঁকবা দেখো, আমি তোমাকে একটাই করে দেখাই। সেটা হচ্ছে প্রথমে কি দিবা? স্টার্ট, স্টার্ট। এরপর ইনপুট নিবা, তাই না? নাও ইনপুট নিলাম, ইনপুট, ইনপুট কাকে নিবা? ইয়ারকে। ইনপুট কাকে নিবা? ইয়ারকে নিলাম, ইয়ার। এখন বলো ভাইয়া কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা কি? প্রথম শর্তটা হচ্ছে ওয়াই, আমরা ওয়াই লিখতেছি, ইয়ার না লিখে এখানে ওয়াই ডিক্লেয়ার করি। ধরো ওয়াই ডিক্লেয়ার করি, ওয়াই ডিক্লেয়ার করলে ইজি হবে। ওয়াই মানে ইয়ার, ওয়াই মানে ইয়ার। ওয়াই, দাঁড়াও আমি একটু সুন্দর করে লিখি, একটু মানে হিবিজিবি হয়ে যেতেছে জিনিসটা। তাহলে এটা হচ্ছে স্টার্ট দিলাম, স্টার্ট। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নাও। ইনপুটের জন্য কি আকৃতি আসবে? সামান্তরিক। ধরো ইনপুট নিলাম আমরা, ওয়াই নিছি, ওইখানেও ওয়াই ডিক্লেয়ার করে দিও। বুঝছো? এখানে ইয়ার না দিয়ে ওয়াই ডিক্লেয়ার করে দিও, একই কথা বুঝাবে। দিলাম ওয়াই, ওয়াই মানে ইয়ার, ওয়াই মানে কি? ইয়ার। এরপর দেখো, এরপর লুক, প্রথম কন্ডিশনটা আমরা চেক দিই। প্রথম কন্ডিশনটা কি? ইফ দিতে পারো ভিতরে, সমস্যা নাই। ওয়াই পার্সেন্ট 400 ইকুয়াল 0 কিনা। যদি এটা ভাইয়া সত্য হয়, ইয়েস হইতে পারে, নো হইতে পারে। তাহলে ইয়েসও হইতে পারে, আর কি হইতে পারে? নো হইতে পারে। ইয়েসও হইতে পারে, আবার নো হইতে পারে। তাহলে নো হইলো, এদিকে ইয়েস আসবে, ওইদিকে নো হবে। যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করো, এটা কি? লিপ ইয়ার। প্রিন্ট করো লিপ ইয়ার। বুঝছো? প্রিন্ট লিপ ইয়ার, লিপ ইয়ারটা লিখে দিও। যদি নো হয়, নো হইলে ভাইয়া সেকেন্ড কন্ডিশনে চলে আসবে। দ্বিতীয় কন্ডিশনটা কি? ওয়াই পার্সেন্ট 4 ইকুয়াল 0 এন্ড হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটা কি? ওয়াই পার্সেন্ট 4 ইকুয়াল 0 এন্ড ওয়াই পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। এটা কিনা?
এই কন্ডিশনটা যদি সত্য হয়, ইয়েস হয়, ইয়েস হলে এখানে প্রিন্ট করো এটাও লিপ ইয়ার, প্রিন্ট করো প্রিন্ট লিপ ইয়ার, এটা বুঝে নিও, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি ভাইয়া এইটারও তো সেম, যদি নো হয় প্রিন্ট করো নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এরপরে এই তিনটাকে একসাথে কি করে দাও, কানেক্ট করে দাও। তাহলে আমরা কানেক্টটা এখানে করে দিই, যেহেতু জায়গা নাই তোমরা কানেক্টটা একটু এতে করিও। তারপর কি হবে, এটা কানেক্ট করে দিছো আর এটা হবে স্টপ। বুঝছো জিনিসটা, বুঝছো এটা ভাইয়া? ইফ এলস এগুলা কি দিলেও হবে, দিলেও হবে, না দিলেও হবে, দিলেও হবে, না দিলেও হবে। বুঝছো, বুঝছো? গাইডে এক লাইনে করা আছে ভাইয়া, সবকিছু এক লাইনে করতে হবে না, তুমি এটা ফলো করো, এটা মোস্ট ইজি, সবচেয়ে ইজি। ওয়াই পার্সেন্ট 400 হইলে লিপিয়ার, না হইলে এই কন্ডিশনে চলে আসবে। এটা যদি সত্য হয় লিপিয়ার, মিথ্যা হইলে নট লিপিয়ার, তিনটা একসাথে কানেক্ট করে দিছি। সো সেম প্রবলেমটা সিলেট বোর্ড 2025 সালে আসছিল, যে 1950 থেকে 1980 হইলে গ্রুপ এ, 1981 থেকে 2000 সাল পর্যন্ত হইলে গ্রুপ বি, 2001 থেকে 2025 সাল পর্যন্ত হইলে গ্রুপ সি। এই প্রবলেমটাকে আমি একটু দেখাই দিব, বলো দেখাই দিব? হ্যাঁ সাবাস তামিম, এই প্রবলেমটাকে আমি দেখাই দিব, বলো তো এটা কি দেখাই দিব? এটা ভাইয়া ইয়ার, হ্যাঁ এটা বুঝাই দেন আবার। এটা মানে হচ্ছে ওয়াই পার্সেন্ট 100 নট ইকুয়াল 0, মানে তুমি যে বছরটাকে ভাগ করতেছো ইয়া দ্বারা, এটা 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না, এটা নট ইকুয়াল বোঝায়। যেমন আমি করতেছি কত 2026, এটাকে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তাহলে চলে আসবে কত 20.26। এটা কি ভাগশেষ কিছু জিরো আছে? নাই তো, 20.26 আসবে না, এটা তো নাই, ভাগশেষ নাই, ভাগ যায় নাই, কারণ দশমিক অংশ চলে আসছে। বুঝছো, এটা নট ইকুয়াল হইতে হবে, আবার 4 দ্বারা ভাগ যাওয়া লাগবে। বুঝছো? ওকে ক্লিয়ার। নেক্সট এটা আমি একটু, এটা কন্ডিশনটা আমি একটা দেখাই দিই। প্রথম ভাইয়া প্রথম কন্ডিশন, বাকিটা তোমরা নিজেরা করবা। ইফ আমরা ধরো সাল দিছে, তাহলে সাল বলছে কি, ওয়াই নেই, চলকটাকে যেহেতু বছর বলছে তাহলে ওয়াই নেই। প্রথম ভাইয়া ওয়াইটা 1950 থেকে 1980, 1950 থেকে কত 1980। ইফ বছরটা যদি 1950 থেকে বড় হয় অথবা সমান হয়, 1950 থেকে বড় অথবা সমান হয়, এবং 1980 থেকে ছোট অথবা সমান হয়, ছোট অথবা সমান হয়, তাহলে 1900 ওয়াই লেজর ইকুয়াল কত হবে 1980। যদি এটা হয় তাহলে প্রিন্ট করবে গ্রুপ, গ্রুপ কত এ, গ্রুপ এ। এরপর এটা কেন বলছি এটা একটু বুঝো, এটা একটু বুঝো, আমি তোমাকে দেখাই। যদি বছরটা 1950 হইতে হবে, আমি তোমার বলছি কি জানো, বলছি যে যদি তোমার জন্ম সালটা 2001 থেকে 2005 এর মধ্যে হয়, 2001 থেকে 2005 এর মধ্যে হয়, তাহলে তুমি গ্রুপ এ তে পড়বা। তাহলে অবশ্যই 2001টা সহ, আবার 2005টা সহ। তাহলে তোমার বছরটা মাঝখানে কি কি আছে, 2001 থেকে 2001 সহ, 2001 থেকে বড়, আর 2005 থেকে ছোট অথবা সমান হইলেই কেবলমাত্র গ্রুপ এ প্রিন্ট করবে। এরপর চলে যাবে কার কাছে, এলজিফ। এলজিফ যদি এটাও না হয়, এলজিফের ভিতর যদি বছরটা যদি ওয়াই গ্রেটার অর ইকুয়াল, বড় অথবা সমান হয় কার, 1981 থেকে 2000 সাল, এন্ড দাও ওয়াই গ্রেটার অর ইকুয়াল, তাহলে লেজর ইকুয়াল হবে, তাহলে লেজর ইকুয়াল কত 2000 সাল। যদি এটা সত্য হয় তাহলে কারা হবে, কারা হবে, প্রিন্ট করবে, প্রিন্ট করো গ্রুপ, প্রিন্ট কে, এটা হচ্ছে গ্রুপ এতে চলে যাবে, কোথায়, গ্রুপ বি তে, গ্রুপ বি তে। এখন দেখো এখানে তিনটা কন্ডিশন চলে আসছে, আর তিনটা কন্ডিশনের জন্য গ্রুপ কি হবে, এটা বি তে চলে যাবে। আর তিনটা কন্ডিশন যদি মাল্টিপল কন্ডিশন আসে তাহলে এলজিফ ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এলজিফ। তাহলে এখানে আরেকটা কন্ডিশন আমি লিখে দিই, সেটা হচ্ছে এলস ইফ, এলজিফ ওয়াই লেজর ইকুয়াল, সরি গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল 2001 থেকে বড় হইতে হবে, এন্ড ওয়াইটা হচ্ছে 2025 থেকে ছোট অথবা সমান হইতে হবে। যদি এটা হয় তাহলে গ্রুপ সি প্রিন্ট করবে। বুঝছো এটা, বুঝছো এটা? আমাদের স্যার বললো না দিলে হবে না, কোনটা কোনটা না দিলে হবে না ভাইয়া, সালটা কোশ্চেন দেওয়া থাকবে না, না সালটা এটা এইভাবেই ছিল,
বুঝছো? যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে গ্রুপ এ, যেমন বছরটা অবশ্যই 1950 থেকে বড় অথবা সমান হইতে হবে, আবার বছরটা 1980 থেকে ছোট অথবা সমান হইতে হবে, তখনই কেবল গ্রুপে এতে পড়বে, আর না হয় পড়বে না। তাহলে 1980ও নিবে, 1980 থেকে ছোটটাও নিবে। বুঝছো জিনিসটা? নেক্সট আসো হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করে ধারাতে চলে যাব। ধারাটা একদমই অল্প সময় লাগবে। ধারাটা কন্ডিশনাল গুলো আই গেস পারবা, কন্ডিশনাল গুলো আই গেস পারার কথা, কন্ডিশনাল গুলা এখন পারার কথা। নেক্সট আসো ধারা। ধারাগুলো হচ্ছে আমি তোমাকে দেখাই, এই টাইপের কোশ্চেন গুলো প্রায় সময় দেখা যায় যে আসে, এবং আমি অনেকগুলো স্টার এখানে দিয়ে রাখছি, বুঝছো? অনেকগুলো স্টার এখানে দিয়ে রাখছি, কারণ এখান থেকে প্রায় সময় দেখা যায় যে কোশ্চেন আসেই, একদম আসবেই বলা যায়, একদম আসবেই বলা যায়। তাহলে ধারাটা আমরা কিভাবে সলভ করবো একটু দেখাই। সেটা হচ্ছে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি কিভাবে যোগটা করো তোমাকে একটু দেখাই। সেটা হচ্ছে তুমি যখন যোগ করো যে 1+2+3+4 যোগ করো 4 পর্যন্ত এই যোগ সংখ্যা তুমি যোগ করতে চাইতেছো, এই যোগটা তুমি কিভাবে করো একটু দেখো। প্রথমে তুমি 2 এর সাথে তোমার হাতে শুরুতে তোমার কাছে যোগফল কত থাকে? শুরুতে শুরুতে যোগফল থাকে 0। শুরুতে যোগফল একদম যুগের কাজটা শুরুই করো নাই, লাস্টে শুধু এলস হবে না ভাইয়া? না, লাস্টে এলস হবে না, কারণ এখানে 3টা কন্ডিশন ইউজ করছে, 3টা কন্ডিশন। 3টা কন্ডিশন যদি মাল্টিপল কন্ডিশন চলে আসে তখন তোমাকে এই কন্ডিশন তো বলতে হবে, এলস হবে না তো, এলস দিলে হবে না, তোমাকে এই কন্ডিশনটাও বলে দিতে হবে, বুঝছো? এলস এখানে, এলস এর এখানে কাজই আসবে না। তারপর আসো হচ্ছে আমরা ধারাটা করেই আমরা শেষ করে দিব। নিশাতঞ্জম তোমরা ফার্স্ট ইয়ার, এমনিও বুঝবা না, এমনিও বুঝবা না, ফার্স্ট ইয়ারের এগুলো না। 1+2+ তুমি কিভাবে করো? শুরুতে যোগফল নাও এটা, তারপর কি করো? 2 এর সাথে 1 যোগ করো, তখন কত হয়? 3। এই যোগটা তোমার হাতে রাখো, 3 তুমি হাতে রাখো, আবার এই 3 এর সাথে তুমি 3 যোগ করো, তখন কত হয়ে যায়? 6। আবার এই 6 এর সাথে তুমি আবার কি করো? 4 যোগ করো, তখন কত হয়ে যায়? 10। তার মানে একই কাজ তুমি বারবার করতেছো না, প্রথমে এই সংখ্যাটার সাথে একটার সাথে আরেকটা পাশে পাশে যোগ করে যাইতেছো, একটা কাজ বারবার করতেছো। এগুলা কি বলা হয়? হচ্ছে অ্যালগরিদমের ধারা। তাহলে ধারাগুলা কিভাবে যোগ করবে আমি তোমাকে একটু বলে দিই, একদমই ইজি, প্রসেসটা একদম সহজ, একদম সহজ। আমি তোমাকে দেখাই দিই, আমি তোমাকে একবার একটু দেখাই দিই, একটু মানে ইজিলি বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম যে কাজটা করবা তোমাকে একটু আমি দেখাই, সেটা হচ্ছে শুরুতে ইনিশিয়াল ভ্যালুটা বলে দিবা। ইনিশিয়াল, ইনিশিয়াল, ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে শুরুতে মানটা কত, শুরুতে মানটা, এটাকে বলা হয় আই। আই ইকুয়াল শুরুতে মানটা কত, ধারাটা যোগ করতেছে 1, তাই না? 1 নিলাম, 1 1 শুরুতে 1। এরপর ভাইয়া শুরুতে যোগফলটা কত? যোগফলটা হচ্ছে s ইকুয়ালস টু 0। যোগফলটা কত? s ইকুয়ালস টু 0। সাম মানে হচ্ছে যোগফল, সাম মানে হচ্ছে কি? যোগফল। এখন ভাই একটা স্টেটমেন্ট আমরা দিব যে প্রতিবার আমরা কোন কন্ডিশন অনুযায়ী কাজ করতেছি। দেখো এখানে ভ্যালুটা বাড়তেছে কত করে? বাড়তেছে কত করে? 1 করে। তাহলে 1 করে যদি ভ্যালুটা বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা বলতে পারি আই প্লাস প্লাস, কারণ আমরা শিখছি প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া, তাই না? তাহলে আমরা এখানে একটা, এটা হচ্ছে শুরুর মানটা, এবং এই পাশে একটা স্টেটমেন্ট দেই যে s ইকুয়াল s প্লাস আই, s ইকুয়াল s প্লাস আই। আমি সবগুলো জিনিস বুঝাই দিব। এরপর বলো আই এর ভ্যালুটা বাড়তেছে কত করে? আই প্লাস প্লাস, আই এর ভ্যালু বাড়তেছে কত করে? 1 করে বৃদ্ধি পাইতেছে। এটা স্টেটমেন্টটা শুরুতে বলছো। আর s ইকুয়াল s প্লাস আই আমি তোমাকে বলতেছি, দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই দিই। সেটা হচ্ছে ধরো এই 3 জন ব্যক্তি, এই 3 জন 4 জন ব্যক্তির কথা চিন্তা করো, 4 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি। আমরা লুপগুলা পড়বো এখন, লুপগুলা ইজি, একদমই ইজি লুপগুলা। এই 4 জন ব্যক্তির মধ্যে প্রথম জন শুরুতেই বলে দেয় s ইকুয়াল 0, আই ইকুয়াল হচ্ছে 1 শুরুতে। আর এই ব্যক্তির কাজ হচ্ছে আগের যে মানটা ছিল, আগের যে যোগফলটা ছিল, এই যোগফলটার সাথে পরবর্তী যে আইটা হবে এই আইটাকে যোগ করা। আর এই ব্যক্তির কাজ হচ্ছে একটা কন্ডিশন বলে দেওয়া যে কত পর্যন্ত যোগ করবে। তাহলে আই এর মানটা প্রতিবার বাড়তে বাড়তে লেস অর ইকুয়াল n ধরতে পারো, মানে হচ্ছে যতক্ষণ না n এর সমান হবে ততক্ষণ পর্যন্ত কি করবে? যোগ করে যাতে থাকবে। আর এর কাজ হচ্ছে প্রিন্ট করবে সামটাকে, প্রিন্ট করবে সামটাকে। আমি তোমাকে এখানে প্রবলেমটা সলভ করি, তাহলে তুমি বুঝতে পারবা। প্রথম ভাইয়া লোক এদিকে, সেটা হচ্ছে প্রথমে কি লিখবা? স্টেপ 1, স্টেপ 1। আমি তোকে প্রবলেমটা করে দেখাই, তারপর তুমি ইজিলি বুঝতে পারবা। দাও স্টার্ট, দিলাম স্টার্ট। স্টেপ 2,
স্টেপ 2 তে লিখো হচ্ছে ইনপুট নিবে, তাই না? ইনপুট নিবে। এখানে কত পর্যন্ত সংখ্যা যোগ করতে বলছে? n সংখ্যক সংখ্যা যোগ করতে বলছে, তাহলে n সংখ্যক বলো। i ইকুয়ালস টু i প্লাস 1 না, এই i প্লাস প্লাস বলা লাগবে। এখানে তুমি এটা ইউজ করতে পারবে না, i প্লাস প্লাস বলা লাগবে। ইনক্রিমেন্ট অপারেটর আমি শিখাইছি, ইনক্রিমেন্ট অপারেটর আমি শিখাইছি তো। তাহলে ইনপুট নাও n সংখ্যক সংখ্যা যোগ করতে দিছে। স্টেপ 3 তে ভাইয়া, স্টেপ 3, স্টেপ 3 তে হচ্ছে শুরুতে ভ্যালুটা যোগফলটা কত, শুরুতে s কত 0, সাম শুরুতে 0, i এর ভ্যালুটা শুরুতে কত, i এর ভ্যালুটা হচ্ছে শুরুতে 1, শুরুতে 1, কারণ i হচ্ছে শুরুতে কত 1, শুরুর যে মানটা এটাকে বলা হয় ইনিশিয়াল মান। নেক্সট ভাইয়া স্টেপ 4 এ, স্টেপ 4 এ কোন স্টেটমেন্ট অনুযায়ী কাজ করবে সেটা হচ্ছে s ইকুয়াল s প্লাস i। প্রতিবার s এর মানটা i এর সাথে কি করবে, যোগ করবে। যেমন প্রতিবার 1 প্লাস 2 প্লাস 3, i এর সাথে s যোগ করবে, 2 আর 1 যোগ করলে কত হইতেছে 3। আমি তোমাকে দেখাই s এবং i, একটু দেখো লুক। প্রথম ভাইয়া এটা হচ্ছে শুরুতে কত ছিল যোগফল 0, এরপর শুরুতে i কত ছিল 1। তাহলে তুমি চিন্তা করো i এর ভ্যালু প্লাস প্লাস অনুযায়ী এখানে লিখে দাও i প্লাস প্লাস। এই কন্ডিশন অনুযায়ী s এর ভ্যালুর সাথে 0 যোগ করে 0 আর 1 যোগ করলে কত হবে? এখন হচ্ছে i এর ভ্যালু, s এর ভ্যালু হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে কত হবে 1। এরপর i এর ভ্যালু 1 বাড়ায় দিবে, বাড়ায় দিলে 1 তখন কত হয়ে যাবে 2, 2 এর সাথে আবার 1 যোগ করবে, তখন হয়ে যাবে কত 3। i এর ভ্যালু আবার 1 বাড়ায় দিবে, হবে 4, আবার 4 এর সাথে 3 যোগ করবে, কত হবে 7, আবার i এর ভ্যালু 1 বাড়ায় দিবে, তখন কত হবে 5, 7 এর সাথে 5। একই কাজ বারবার করতেছো না? কোন কন্ডিশন অনুযায়ী? এই কন্ডিশন অনুযায়ী, বুঝছো? এই লুপটা কতক্ষণ পর্যন্ত চালাবে? যতক্ষণ পর্যন্ত না তুমি যত পর্যন্ত সংখ্যা যোগ করতেছো তার সমান অথবা ছোট হবে। আর এই কন্ডিশনটাকেই বলা হয়, এখানে আমি স্টেপ 5টা এই পাশে লিখতেছি, সেটা হচ্ছে স্টেপ 4, এটা স্টেপ 5। স্টেপ 5টা তুমি লিখবা ইফ কন্ডিশনটা, ইফ i লেস অর ইকুয়াল n, i এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত না n এর সমান হয়েছে ততক্ষণ পর্যন্ত এই লুপটাকে চালায়া যাও। তাহলে এখানে লিখবা ইফ i লেস অর ইকুয়ালস টু n, দেন এখানে এভাবে লিখবা দেন গো টু স্টেপ 3, দেন গো টু স্টেপ 4, দেন গো টু স্টেপ 4। যতক্ষণ পর্যন্ত না i এর ভ্যালুটা n এর সমান অথবা ছোট হইছে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা কি করো, চালায় যাও। এই লুপটাকে বারবার কি করো, চালায় যাও। তারপর স্টেপ 5 এ কি হবে, স্টেপ 6 এ কি হবে? স্টেপ 6 এ প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে? প্রিন্ট করবে s কে। তাহলে প্রিন্ট করো সাম কে। স্টেপ 6 এ, স্টেপ 7 এ, স্টেপ 7 এ স্টপ, স্টপ। বুঝছো? আমি তোমাকে দেখাই, আমি তোমাকে দেখাই এসটা কিভাবে কাজ করে। এস ইকুয়াল, প্রথম ভাইয়া ধারাটা কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n। কন্ডিশন কি? i এর ভ্যালুটা i বাড়তেছে প্লাস প্লাস করে, শুরুতে 0, i এর ভ্যালু 1 বাড়াই দিছে 1 হইছে, আবার i এর ভ্যালু 1 বাড়াই দিছে 2 হইছে, আবার i এর ভ্যালু বাড়াই দিছে 3 হইছে, আবার ধরো i এর ভ্যালু বাড়াই দিছে 4। n এর মান ধরো, n এর মান আমি ধরলাম হচ্ছে 4, n এর মান ধরলাম 4, আর যাবে না। ওই যে আমরা কন্ডিশন বলে দিছি i এর মানটা, ইফ i এর মানটা যতক্ষণ পর্যন্ত না n এর সমান হইছে তখন এই ধারাটা স্টপ হয়ে যাবে। তাহলে 0 আর 1 2 3 4 যোগ করে কত হবে? যোগ করে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 6 আর 4 কত 10, 10 তখন প্রিন্ট করে ফেলবে। বুঝছো জিনিসটা? ধারা অনেক কঠিন লাগতেছে? ধারাটা আমি ইজি করে বুঝাই দিচ্ছি, তুমি একবার বোঝার চেষ্টা করো, আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কই থাকে? আমার গার্লফ্রেন্ড আমার সাথে থাকে না, আমার গার্লফ্রেন্ড নাই, কিন্তু ইন ফিউচারে তোমার বউ মেবি আমার সাথে থাকবে। আচ্ছা দেখো লুক, এদিকে এটা আমরা এটা সলভ করতেছিলাম। তাহলে প্রথম দেখো আমরা ফ্লোচার্টটা করি, একটা প্রবলেম সলভ করি, বাকিটা তুমি ইজিলি বুঝতে পারবা। প্রথম লিখবো কি স্টার্ট, প্রথম লিখবো কি স্টার্ট। দাঁড়াটা আমি ইজি করে বুঝাই দিব, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। স্টার্ট, এরপর ভাইয়া ইনপুট নাও, আমি তোমাকে দেখাইতেছি। দিবা ইনপুট, ইনপুট কত পর্যন্ত সংখ্যা যোগ করতে বলছে? n সংখ্যক সংখ্যা। এরপর তুমি বলো যে প্রথম যে স্টেটমেন্টটা, স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট না? এটা তো একটা স্টেটমেন্ট ভাইয়া, প্রক্রিয়া, প্রসেস। তাহলে তুমি শুরুতে বলো s এর মানটা
শুরুতে হচ্ছে 0, আই এর মানটা শুরুতে কত 1। এখন এখানে তুমি একটা স্টেটমেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করে দাও, আমি তোমাকে বুঝাই দিব জিনিসটা, আমি আগে লিখি তারপর তুমি বুঝতে পারবা। ইফ আয়ের ভ্যালুটা হচ্ছে আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত না n এর সমান হয়েছে ততক্ষণ পর্যন্ত যদি সমান হয়ে যায়, আমি লিখে দিতেছি তারাও, যদি ইয়েস হয়, ইয়েস হলে এই দিক দিয়ে চলে আসবে, ইয়েস হলে আমি আগে লিখি তারপর তোমাকে আমি বুঝাই দিচ্ছি, নো হলে এই দিক দিয়ে চলে যাবে, ইয়েস হলে ভাইয়া এই যে লুপটা যেটা আছে এই লুপটা চালাবে। তাহলে এখানে বলো যে s ইকুয়াল s প্লাস আই, আর আই এর ভ্যালু বাড়তেছে 1 করে, আই এর ভ্যালু বাড়বে, বাড়াই দিবে কত 1। এই লুপটা ঠিক ততক্ষণ হচ্ছে, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও আমি এখানে এটাকে একটা কানেক্টর দিতে হবে, তাই কানেক্টরের জন্য যেটা আসবে এটা হচ্ছে আই ইকুয়াল শুরুতে কত 1, s ইকুয়াল 0। এখানে তোমাকে একটা কানেক্টর দিতে হবে, আমি বুঝাই দিতেছি জিনিসটা কি হবে। এটা কানেক্ট হয়ে এদিকে চলে যাবে, এটা হচ্ছে আমি তোমাকে দেখাইতেছি, আমি তোমাকে আগে আঁকাই তারপর তুমি বুঝতে পারবে। প্রিন্ট করবে সাম, প্রিন্ট করবে কাকে, এস কে, তাহলে প্রিন্ট এস তারপর স্টপ। ওকে, এটা হচ্ছে একটা ধারার ইয়ে, আমি তোমাকে দেখাই। প্রথম লুক, প্রথম হচ্ছে দেখো শুরুতে আমি এই ধারাটা করতেছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 এন। প্রথম আসলো এই কন্ডিশন অনুযায়ী, দেখো আই এর ভ্যালু শুরুতে কত 1, এস এর ভ্যালু শুরুতে কত 0। আচ্ছা আমরা এটা লিখি, এস এর ভ্যালু প্রতিবার বাড়তেছে এস প্লাস আই পূর্বের আয়ের সাথে, তাহলে এস ইকুয়াল শুরুতে বলো, শুরুতে যোগফল কত 0। এই যে দেখো এই যে এখানে 0 নিয়ে আসছে আসছে আসছে, এস এর ভ্যালু এখানে কত আছে 0, এই যে এই এস এর মান শুরুতে হচ্ছে কত 0, আর আই এর মান কত 1, একদম ইনিশিয়াল পয়েন্টে আই এর ভ্যালু হচ্ছে। দেখো আমি লুপটা কিভাবে ঘুরে চলে আসে এই দিকটা আমি তোমাকে বলি। ধরো এন এর মান বলেই দিছে, এন এর মান বলে দিছে হচ্ছে ধরো 4 পর্যন্ত সংখ্যা যোগ করবে, 4 পর্যন্ত সংখ্যা যোগ করবে, আই এর ভ্যালু শুরুতে নিছে 1, এস এর ভ্যালু শুরুতে কত 0, এখানে আই এর ভ্যালু কত আছে 0, এটার সাথে এস আছে কত 1, 1 আর 0 যোগ করলে কত হবে 1, 1 এটা এখানে রাখবে, এখানে এস এর মান কত আছে 1, আর আই এর ভ্যালু 1 বাড়ায় দিছে, তাহলে এটা হয়ে গেছে 2, 2 এই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে আসবে, 2 ওরে জিজ্ঞেস করবে যে 2 কি 4 এর চাইতে ছোট অথবা সমান কিনা, তখন উত্তর আসবে কি ইয়েস। ইয়েস আসলে ভাইয়া এই দিক দিয়ে ঘুরে চলে আসবে, লুপটা আমাদের লাইফটা যেভাবে একই লুপের মধ্যে ঘুরে এদিকে চলে আসবে। আর যদি নো হয় তাহলে প্রিন্ট করে ফেলবে সামটা। ইয়েস হলে আবার দেখো, আবার এস ছিল কত, পূর্বের এস ছিল কত 1, আর এখন আই এর ভ্যালু 1 বাড়ায় দিয়ে হয়েছে কত 2, তাহলে 1 আর 2 যোগ করে তখন 3 হয়ে যাবে। আবার সেম, আবার লুপটা ঘুরে এখন আই এর ভ্যালু 1 বাড়ায় দিবে, আই এর ভ্যালু যদি 1 বাড়ায় দেয়, আই এর ভ্যালু যদি 1 বাড়ায় দেয় তাহলে কত হবে, এখানে আই এর ভ্যালু 1 বাড়ায় দিছে, আগে ছিল কত 2, তাহলে এটা হয়ে গেছে 3, 3 এদিক দিয়ে ঘুরে আসবে, ঘুরে আইসা আই কে জিজ্ঞেস করবে ভাই আই কি 4 এর সমান, ও বলতেছে যে না মাত্র তুই 3 হইছিস, তোকে হতে হবে কত 4, তখন নো প্রিন্ট হবে না, চলে আসবে এই দিক দিয়ে, চলে আসে আগের যে সাম ছিল কত ভাইয়া, আগের সাম ছিল 3, এই 3 এর সাথে আগের সাম ছিল 3, এই 3 এর সাথে আই এর ভ্যালু যেটা ছিল 3, এই 3 যোগ হবে, তখন সাম হয়ে যাবে 6, সাম হয়ে গেছে এখানে 6, আবার আয়ের ভ্যালু 1 বাড়াই দিছে, আয়ের ভ্যালু ছিল 3 হয়ে গেছে 4, এই 4 এই দিক দিয়ে ঘুরে আইসা জিজ্ঞেস করবে ভাই 4 এর সমান হইছে, উত্তর আসবে কি ইয়েস। আবার লুপটা ঘুরায় এখানে 6 এর সাথে 4 কি হবে আবার যোগ হবে, যোগ হয়ে যোগফল হয়ে যাবে 10, আবার আয়ের ভ্যালু বাড়াই দিয়ে 5 হয়ে এই দিক দিয়ে ঘুরে 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 আইসা জিজ্ঞেস করবে ভাই 4 এর চাইতে কি ছোট অথবা সমান, ও বলতেছে যে না নো, তখনই তোমাকে যোগফল যত ছিল প্রিন্ট করে ফেলবে। বুঝছো জিনিসটা, বুঝছো এখন, বুঝছো বুঝছো রিপ্লে স্যাভেজ দেওয়া উচিত ছিল, কিছু করার নেই কারণ স্প্যাম করতেছিল। বুঝছো, ধারা সবচেয়ে সহজ, ধারা সবচেয়ে সহজ, ধারার আমি একটা ক্লাস রেকর্ড দিয়ে দিব, ক্লাসটা রেকর্ড দিয়ে দিব, আমি হচ্ছে ধারাগুলা বাকিগুলো আমি রেকর্ড করে দিতেছি, কারণ কালকে আমার এক্সাম আছে, তো বাকিগুলো আমি রেকর্ড করে ধারাগুলো আমি দিয়ে দিতেছি। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখতে চাইতেছি, কারণ আমি ধারাটা আমি রেকর্ড করে দিয়ে দিতেছি একটু পরেই, আর কালকে তোমরা রেকর্ড পাওয়া যাবে ইনশাল্লাহ। ধারাটা জাস্ট এইভাবে মনে রাখলে ইজি, সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি হচ্ছে এটা। কালকে আমার ভাইবা আছে, আমার ফাইনাল এক্সামে চলতেছে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা এটা ধারাটা অনেক ইজি, আমি তোমাকে বুঝাই দিব, সব প্রত্যেকটা জিনিসে একটা ছোট্ট একটা রেকর্ড ভিডিও দিয়ে দিব। আর
আর একদমই ইজি, একদমই ইজি। এটা আমাদের লাইফটাও আসলে একটা লুপের মতো। আমি তোমাকে বলি, শোনো, এই যে দেখো, একবার একবার ঘুরতেছে একই জিনিস, বারবার বারবার ইয়েস হইতেছে আর ঘুরতেছে। আমাদের জীবনটাও আসলে এরকম লুপের মতো। আমি সবগুলো লুপেই রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। আমাদের জীবনটাও আসলে মানে লাইফটা অনেকটা লুপের মতো। আমার কালকে বাইবা আছে, তো আমাকে চলে যেতে হবে। 10:36 বেজে গেছে, আমার ইয়ার ফাইনাল চলতেছে, তো বাইবা আছে। তোমাদের বলি আমি শেষ পর্যন্ত, যেহেতু যারা আসো, আমাদের লাইফটাও আসলে একটা লুপের মতো। প্রতিদিন বলা হয় যে এইখানে, এই যে প্রতিদিন এখানে আসার পর বলা হয় যে ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, এই চিন্তাটা বারবার আসে, কিন্তু একই জায়গার মধ্যে বারবার ঘুরতে থাকি। তুমি আমি সেম, প্রতিদিন প্রতিজ্ঞা করি ইস আজকে থেকে ভালো হয়ে যাব, আজকে থেকে মনে হয় যে আমি একটা একাডেমিক কামব্যাক দিব, কিন্তু দেখা যায় যে সেম ওয়েতে আবার একটা লুপের মধ্যেই বারবার বারবার ঘুরতে থাকি। কিন্তু যারাই লুপ থেকে বের হয়, যখনই লুপ থেকে এটা বের হয়ে যায়, তখনই একটা ভালো ফলাফল শো করে। তোমার জীবনটাও আসলে সেম। যেদিন তুমি তোমার একটা ভালো মানে তোমার সারাউন্ডিং থেকে বের হইতে পারবা, তোমার কমফোর্ট জোন থেকে বের হইতে পারবা, ওই দিনই তুমি ভালো কিছু করতে পারবা। তুমি তোমার নিজের মধ্যে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এক জায়গার মধ্যে সারাদিন রিলস, ঘুম, খাওয়া, রিলস, ঘুম, খাওয়া, একই লুপের মধ্যে বারবার চলতেছে। এই কমফোর্ট জোন থেকে একবার বের হও, বের হওয়ার পর বুঝতে পারবা যে আসলে লাইফটা একটু ইজি। বুঝছো জিনিসটা? যারা লুপ থেকে বের হইতে পারে এরাই কেবল মানে নতুন ইতিহাস তৈরি করে। নিজের ড্রিমগুলোর প্রতি একটু সচেতন হও, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি একটু সচেতন হও। পাবলিক বিশ্ববিদ্যালয় যদি জীবনের সবকিছুই না হইতো, তাহলে মানুষ হয়তো সেকেন্ড টাইম পরীক্ষা দিত না। আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতাম না, আমি একটা বছর কোনোভাবেই লস করতে দিতাম না। আমি অন্যান্য অন্য অন্য জায়গায় ভর্তি হয়ে হইলেও কন্টিনিউ করতাম। তো নিজের ড্রিমের ওটা আমি শেয়ার করতে চাই না। তোমরা যদি এই ধরনের কোনো ইস্যুর মধ্যে থাকো, প্লিজ ভাই, দোহাই লাগে আল্লাহর হস্তে তোমরা সেকেন্ড টাইমার হইও না, সেকেন্ড টাইমার হইতে যাও না। এইচএসসি লাইফটা একটু ভালো করো, একটু চেষ্টা করো। সেকেন্ড টাইমার যখন হয়ে গেলাম, থাকতাম ময়মনসিং। ময়মনসিং এডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। এডমিশনের প্রিপারেশন নেওয়ার পর একটু সেকেন্ড টাইম জার্নিটা আমি একটু শেয়ার করি। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। সেকেন্ড টাইমে, ফার্স্ট টাইমে চান্স হয় নাই, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখি সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। কারণ একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কেউ আমাকে দেখতে পারে না। কারণ ওই যে 19টা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুললাম, কোথাও চান্স হয় নাই। বাড়িতে গেলাম, যে যার সাথেই দেখা হয় ওই জিজ্ঞেস করে কোথায় ভর্তি হয়েছিস, আমার তো কোনো পরিচয় দিতে পারি না। তখন আব্বুও সেম, আব্বাও খারাপ ব্যবহার করে, আম্মাও সেম, আপুরাও সেম। এমন ভাবে সবাই আমাকে খুনতাসা করে ফেলছে, আমি তখন পুরো একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, বাসা থেকে বেরোই না। মানে কারোর সাথেই কোনোভাবে দেখা হয় না, দেখা হইলেও সবাই খালি জিজ্ঞেস করে কোথায় ভর্তি হয়েছিস, আমি তো উত্তর দিতে পারি না। একদিন রাত্রে, আব্বু হয়তো এই ভিডিওটা দেখবে, বলা ঠিক না, এরপরেও বলি। একদিন রাত্রে আব্বু কি করলো, মানে আব্বুর সাথে কোনো কারণে সামহাও আমার একটু কথার কাটাকাটি হয়। আব্বু বলতেছে বাসা থেকে বেরিয়ে যা। বাসা থেকে আমি রাত্রের 1টার দিকে বেরিয়ে গেলাম, প্ল্যান সুইসাইড করব। সুইসাইড করতে গিয়ে রাস্তার মধ্যে, ঠিক 1টার দিকে, রাস্তা খুব খোলা একটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। দাঁড়ায় দিকে চিন্তা করতেছি, আচ্ছা আমি যদি সুইসাইড করি তাহলে লাভটা কি হবে। দেন অনেক চিন্তা ভাবনা করে একটা এডমিশনের বাইরে নক দিলাম, ভাই বাসা থেকে বের করে দিছে, আমাদের এই মেসেজগুলো আমি দেখাইতে পারতাম। বাসা থেকে বের করে দিছে ভাই, ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই, বুঝছো? ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই, বাসা থেকে বের করে দিছে, এখন আর আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। তখন ওই ভাই কি করলো, ওই মেসেজের স্ক্রিনশটটা নিয়ে উনি আগে মার্কেটিং করছে। উনি বললো যে দেখো এরকম করা ঠিক না। উনি আমাকে সান্ত্বনা না দিয়ে উনি ওনার গ্রুপের মধ্যে পোস্ট দিছে। তো তখনও বুঝলাম যে আসলে শেষ সময়ে কেউই পাশে থাকে না। তখন নিজের নিজে একটু বুঝ দিলাম, সবার করা অপমানের জবাবগুলাকে একটু নিজের মধ্যে একটা জেদ ক্রিয়েট করলাম যে না, আমাকে চান্স পাইতে হবে। ইভেন আমার জিপিএও ভালো ছিল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত আমার সেশনে সবচেয়ে বেশি কম জিপিএ দাঁড়িয়ে আই গেস আমি। এবং আমার জিপিএ জিপিএর জন্য, আমার জিপিএর জন্য 3 মার্কস, মানে জিপিএর জন্য অলমোস্ট 3 মার্কস, এবং সেকেন্ড টাইমের জন্য 3 মার্কস, অলমোস্ট 4 মার্কসের মতো কাটা গেছিল। তারপর আমার আলহামদুলিল্লাহ চান্স হয়েছিল। একটার পর একটা কথা শুনে যেতেছে। তোমরা জানো, আমি তোমাদের এই কথাগুলো বলতাম না, কিন্তু একটু সিরিয়াস হো। তোমরা দোয়া করো নামাজের মধ্যে, তাই না? দোয়া করো যে
মানে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার আমাকে টাকা পয়সা দাও, আর করো। সেকেন্ড টাইমে আমার প্রত্যেকটা দোয়ার মধ্যে থাকতো হচ্ছে আল্লাহ আমাকে একবার একটু রহমত নাজিল করে একটা চান্স দাও। এই জিনিসটা হয়ে গেছিল। আমি শুনতাম যে খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন দাঁড়ায় থেকে কথা বলে, যখন বসে তখন দোয়া কবুল হয়। ওই টাইমেও আমি দোয়া করতাম আল্লাহ একটা চান্স দাও, কারণ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল। আমি পরপর 2বার সুইসাইড থেকে ফিরে আসছি। সো নিজের মধ্যে নিজের জীবনটা পুরো হেল হয়ে যাবে যদি কোনো কারণে মা বাবার ড্রিম ফুলফিল না করতে পারো। তোর মা বাবাও তোমার শেষ সময় তোমার পাশে থাকবে না, তোমার আশেপাশের আত্মীয় স্বজনরাও তোমাকে কথা শোনাবে। দেন সেকেন্ড টাইমে পড়তেছি, প্রথম পরীক্ষা দিলাম জাহাঙ্গীরনগরে আমার পজিশন ছিল হচ্ছে 309 আমার শিফটে। একটু কনফিডেন্স পাইলাম যে চান্স হয়তো এবার হওয়া শুরু হয়েছে সেকেন্ড টাইমে। এরপর দেখলাম ওইখানেও তেমন সিট আসবে না। নেক্সট পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বাট কনফিডেন্স পাইছি। রোজার মাস, রোজা, সারাদিন দূরত পড়তেছি আল্লাহ আজকে রেজাল্ট দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। খুবই মানে দোয়া করতেছি আল্লাহ একটা যেন চান্স এবার হয়ে যায়, আর না হয় বাবা বাবারে আর কত না করবো যে চান্স হয় নাই, এটাতেও হয় নাই, এটাতেও হয় নাই। কতবার না করা যায়? 19 বার না করার পর তুমি 20 বারে গিয়েও না করতেছো, হয় হয় না তো? রোজার মাস, দোয়া করতেছি। আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, আমি পুরো খুন ঠাসা হয়ে গেছিলাম। আমি তোমাকে একটা দেখাই, এখানে ছবিটা আমি ডাউনলোড করে রাখছি। লাইভে কতজন আছো? 23 জন। দেখো আমি তোমাকে দেখাই, ছবিটা আমি সেন্ড করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্যই। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, একটু ফাইলটা ওপেন হোক। রোজার মাস ছুটি দিল, দাঁড়াও আমি এখানে ছবিটা রাখছি। এই যে এটা হচ্ছে আমি, ছবিটা আমি একটা রুমের মধ্যে, উপর একটা লাইট, আর নিচে হচ্ছে শুধুমাত্র একদম টেবিলের মধ্যে এটা। পুরো রুমের মধ্যে অন্ধকার থাকতো, প্রায় সময় অন্ধকার থাকতো, এই অন্ধকারের মধ্যে আমি পড়তাম। আর এখানে যে ছবিটা দেখতেছো, এটা হচ্ছে আমার এইচএসসি লাইফে করা হ্যান্ড নোট। কি পরিমাণ হ্যান্ড নোট আমি করছিলাম! এত হ্যান্ড নোট করার পরও আমার হ্যান্ড নোট কোনো কাজে দেয় নাই। এগুলো আমার শেষ সময়ে বাঙালির কাছে বিক্রি করে দিতে হয়েছিল। নোট করবা সব সময় ছোট ছোট। এই হ্যান্ড নোট যদি এত বড় হ্যান্ড নোট করতে যাও, পরীক্ষার আগের দিন পড়তে পারবা না। সো রেজাল্ট পাবলিশ হইলো, রেজাল্টটা পাবলিশ হলো, আমি প্রচুর দোয়া করতেছি আল্লাহ এইবার যেন একটা চান্স হয়। খুবই রেজাল্টটা চেক করতেছি, আমার হাত কাঁপতেছে। আর পড়তে, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমি ন্যাশনালের মানে ফর্মও তুলি নাই প্রথমবার, ন্যাশনালের ফর্ম তুলি নাই। এসএসসি কত আপনার এটা বলতেছি, প্রথমবার আমি ন্যাশনালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলি নাই। পুরা কনফিডেন্স পাবলিকে চান্স পেয়ে যাবো। দ্বিতীয়বারও সেম, ন্যাশনালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মেই তোলা হয় নাই আমার। মানে হচ্ছে প্রথমবার যদি চান্স না হয়, দ্বিতীয়বার যদি চান্স না হয়, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো হঠাৎ করে এরকম একটা অবদ্ধ রুমের মধ্যে বসে আছি, আম্মু আসছে। আম্মা এসে বলতেছে যে বাবা অনেক পড়ছস, এবার অন্য কিছু করার চেষ্টা কর, আর ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, অলরেডি 20 বার দিছস, আর দেওয়া লাগবে না। তো আমি নেক্সট খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছিলাম। রেজাল্টটা পাবলিশ হইলো, রেজাল্টটা খুঁজতেছি আমি যে আমার রুলটা আসছে কিনা। আর এর আগে আমি দোয়া করতেছিলাম, আর আমি মোটামুটি রেডি যে আমি পরের দিন হচ্ছে ঢাকা চলে যাব, কোনো গার্মেন্টস কোম্পানিতে বা কোনো কিছুতে আমি চলে যাব, আমি আর পড়াশোনা করবো না। কারণ আমি একটু আগে বলে আসছি আম্মা, আর আব্বা না করছে আর ফর্মের টাকাও দিবে না, ইয়েও করবে না। এর মধ্যে আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে আমি দ্বিতীয়বার ফর্মের টাকা তুলছিলাম হচ্ছে টিউশনি করায়, কারণ বাসা থেকে ওইভাবে ইফোর্ড করতে পারতেছিল না, কারণ প্রথমবার অনেক টাকা খরচ করে ফেলছি, অনেক টাকা আড়ালছে আমার পিছনে। নর্ডেম কলেজে পড়ছি, বাসা নিয়ে থাকছি, কিন্তু চান্স পাই নাই। একটু পর রেজাল্টটা পাবলিশ হইলো, তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালটা খোঁজা শুরু করলাম। সিরিয়ালটা খুঁজে দেখলাম যে আমার চান্স হয়ে গেছে। তখন আমি মানে আমার জিপিএ এত কম জিপিএ নিয়ে চান্স হয়ে গেছিল, এটা দেখে আমি পুরা একটা এমন জুড়ে চিৎকার দিছিলাম যে অন্যজন পাশের বাসার মানুষজন আইসা মনে করছিল আমি কারেন্টের শক খাইছি, বুঝছো? এরকম সিচুয়েশন হয়েছিল। আর আম্মুরে আমি জড়াই ধরে গিয়ে বলছি আম্মু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি আম্মা, বুঝছো? তখন সাথে সাথে নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার প্রতি মানে ইয়ে করছি,
দোয়া আদায় করছি। এরপর দেখলাম যেই মানুষগুলো আমাকে খোঁটা দিত, যেই মানুষগুলো আমাকে কথা শোনাইতো, যেই মানুষগুলো আমাকে হ্যারাস করতো, যে মানুষগুলো হুদাই জিজ্ঞেস করতো কই পড়তে এসেছিস, এই মানুষগুলোর আচরণগুলো পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলো এখন খালি আমারে এই অভিনন্দন, তুই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এই মানুষগুলো এখন আমারে নিয়ে মাথায় তুলে নাচে। কিন্তু এই মানুষগুলোকে আমি কিন্তু চিনছি, আমি কিন্তু সবাই চিনে রাখছি, কারা আমার বিপদের সময় একটু সাহায্য দিছিল। প্রথমবার চান্স প্রাপ্তি ছিল নর্মাল চান্স, কিন্তু দ্বিতীয়বার আমার চান্স প্রাপ্তি ছিল পুরা কোন একটা জিনিসের বিপরীতে গিয়ে, পুরা পৃথিবীর বিপরীতে গিয়ে। আমি কেবল শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের কারণে চান্স পাইছি, আইদার আমি চান্স পাইতাম না, এবং আমার প্রচেষ্টা, হয়তো মা বাবার দোয়াও ছিল। কিন্তু মা বাবার প্রতি যথেষ্ট রেসপেক্টফুল, কিন্তু শেষ সময় মা বাবাও পাশে থাকে না। একটু চেষ্টা করো যেন তুমি তোমার, এখন যেই জায়গায় যাই সব জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাকে এত হাজারটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা আছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটি গুলা অনেক বেশি। আমি আমার গ্রামের মধ্যে এখন পর্যন্ত টপ নচ ইউনিভার্সিটির মধ্যে 3 জনের মধ্যে একজন, একদম অজপাড়াগাই থেকে উঠে আসছে। এরপর হচ্ছে আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার বংশের মধ্যে প্রথম পাবলিকিয়ান আমি, এরপর আর কেউ পাবলিকিয়ান এখন হয় নাই। সুতরাং আমার প্রায়োরিটিটা অনেক বেশি, দামটা একটু বেশি, বুঝছো? সো তোমরা যারা প্রস্তুতি নিবা একটু শুরু থেকেই সিরিয়াস থাকো। আরেকটা ব্যাপার বলেই শেষ করি, হাই স্কুল লাইফে যাদেরকে আমি প্রথম থেকে দেখতাম, হাই স্কুল লাইফে প্রথম টপ নচ 1 থেকে 10-এর ভিতরে রুল, 1 থেকে 10-20-এর ভিতর যারা রুল ছিল ম্যাক্সিমাম হারায় গেছে, ম্যাক্সিমাম চান্স পায় নাই। এখন আমার সাথে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়, কালকে ভাইয়ার এক্সাম, ভাইবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।